এসব কি? সাত সকালে বউ চলে যাচ্ছে আমার, কী সব শুরু হলো বলতো? সব অত্যাচার আমার উপরই কেন? কথাগুলো বলেই স্বচ্ছ আর ভাবল না। পরনের তোয়ালেটা এক হাতে শক্ত করে চেপে ধরে দৌড় লাগালো দ্রুত। যত দ্রুত পারে তত দ্রুতই সিঁড়ি পেরিয়ে নিচে যেতে চাইল। অবশেষে গেল ও। সাদা স্যান্ডো গেঞ্জি আর তোয়ালে পরনে গিয়ে রাস্তায় দাঁড়ালো সুহাদের সামনেই। সুহা প্রথমে ওভাবে না তাকালেও পর মুহূর্তেই স্বচ্ছকে এই অদ্ভুত পোশাকে তোয়ালে ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়। রুচিয়ে বলে, কি সমস্যা? কোথায় চলে যাচ্ছ? সুহা তেরাস্বরে উত্তর করল, যেখানে ইচ্ছা। বললেই হলো, যেতে দিব? আমি কিন্তু আবার কষ্ট করে খুঁজতে পারবো না সুহাসিনী। খুঁজতে তো বলিনি আমি। স্বচ্ছ কিছু বলতে নেবে ঠিক তখনই সামনে এলো রাহা। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বচ্ছকে দেখছিল সে। এখন এগিয়ে এসে হাত বাড়িয়ে গদগদ স্বরে বলে উঠল, দুলা ভাই, আমি রাহা, আপনার বউয়ের একমাত্র ছোট বোন। কিন্তু এখন মনে হচ্ছে আপনার বউ না হওয়াটা আমার ভুল হয়ে গেছে। রাহা কথাটা মজা করেই বলল, সাথে দাঁত বের করা হাসি। স্বচ্ছ সে হাসিতে হাসি মিলিয়ে বলল, না ছোট বোন, যিনি বউ হয়েছে তিনি এনাফ। একই রকমের আরেকটা ডেঞ্জারাস মেয়ে বিয়ে করে নিজের কপালে 12টা বাজাতে চাই না। রাহা প্রশ্ন ছুড়ে, ডেঞ্জারাস কেন? কি করলাম বলেন? আপনার না হয় রূপ দেখে একটু চাইলাম, তাই তো কেবল। স্বচ্ছ তখন সুহার দিকে তাকায়। সুহা কেন তাকে দেখছে না, কেন তাকাচ্ছে না, হতাশ স্বরে বলে, তোমার বোন তো তাকাচ্ছে না, এই দুঃখই কি আমার জন্য এনাফ না বলো? সুহা এবারে তাকায়, টান টান গলায় বলে, নিজেকে যে অবস্থায় এখানে এনেছেন তাতে কি নিজের সৌন্দর্য চুইয়ে চুইয়ে পড়ছে মনে হচ্ছে যে আপনার দিকে তাকিয়ে থাকবো? অবশ্য সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়লেও আমি ড্যাব ড্যাব করে চেয়ে থাকতাম না আপনার দিকে। আমার বেলায় চাইবে কেন? ওই তিহানের কাজিন হলে তো এতক্ষণে চোখ বন বের করে তাকিয়ে থাকতে। সুহা তির্যক স্বরে জানায়, হ্যাঁ থাকতাম, অসুবিধা? অবশ্যই অসুবিধা। আপনার তো সব কিছুতেই অসুবিধা। স্বচ্ছ উত্তর করে না এবারে। কিয়ৎক্ষণ চুপ থেকে বউকে না যেতে দেওয়ার পরিকল্পনা করে বলে ওঠে, যেখানেই যাও ভাড়া না দিয়ে যেতে দিব না। ভাড়া মাস শেষ হলে এমনিই পেয়ে যাবেন। তাহলে মাস শেষ হলেই যাবে। সুহা চোখ ছোট ছোট করে তাকায়। ব্যাগ থেকে কয়েকটা নোট বের করে স্বচ্ছর হাতে দিয়ে বলে, ভাড়াটা এখনই দিচ্ছি, এবার পথ ছাড়ুন। স্বচ্ছ না নিয়ে দ্রুতই বলল, আমরা মাসের শুরুতেই ভাড়া নেই না। মাস শেষ হবে, মাস শেষ হওয়া পর্যন্ত বাসায় থাকবো, ভাড়া দিবে, তারপর যাওয়ার অনুমতি মিলবে। সুহা এবার দীর্ঘশ্বাস ফেলে, চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমরা আপনার থেকে ভাড়া নিইনি, আপনার আব্বার থেকে নিয়েছি। আর আপনার আব্বার এমন কোনো রুলস আমাদের বলেনি। স্বচ্ছ এবার ভাব নিয়ে বলল, আব্বা তো আর আপডেট মানুষ না, আমি আপডেট ছেলে, নতুন করে রুলস সংযুক্ত করেছি। স্বচ্ছ যখন কথাটা শেষ করলো ঠিক তখনই স্বচ্ছর বাবা শাহরিয়ার সাহেবকে দেখা গেল বাজার হাতে দিকেই আসতে। সুহা যেন বিচার দেওয়ার সুযোগ পেল। মুহূর্তেই শাহরিয়ার সাহেবের সামনে গিয়ে বলল, আঙ্কেল, আপনার পাগল ছেলেকে কিছু বলুন না। শাহরিয়ার সাহেব তাকালেন। ছেলেকে হীন অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে চোখ গরম করে বললেন, এসব কি স্বচ্ছ? তোয়ালে পরে এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি ছোট বাচ্চা? স্বচ্ছ দাঁত কেলিয়ে হেসে বলে, না, বড় বাচ্চা আব্বু। শাহরিয়ার সাহেব গম্ভীর গলায় বলেন, তুমি কোনো প্রকারে বাচ্চার মধ্যেই পড়ো না। এবার বলো, বিরক্ত করছো কেন ওদের? স্বচ্ছ কাদো কাদো দৃষ্টিতে চেয়ে বলে, না, বড় বাচ্চা আব্বু। আব্বু, বউ চলে যাচ্ছে আমার, কত কষ্ট করে খুঁজে পেয়েছি বউকে। তুমি বলো, আম্মু এইভাবে চলে গেলে তোমার কষ্ট হবে না? উনি ফের গম্ভীর গলায় বললেন, কোথায় কোথায় তোমার আম্মুকে টানবে না। তুমি যা করছো তা আমি কখনো করিনি। এখন চুপচাপ বাসায় যাও, মেয়ে দুটো ঠিকভাবে যেতে দাও। যেতে দিব? পরে কোথায় পাবো? শাহরিয়ার সাহেব ততক্ষণে রিকশা ডেকেছেন। সুহা আর রাহাকে রিকশায় উঠতে বলেই স্বচ্ছর দিকে চেয়ে বলল, সেটা তুমি জানো। এই মুহূর্তে ওদের আর বিরক্ত করতে দেখলে তোমার তোয়ালটা ওই রাস্তার মধ্যেই ছুঁড়ে ফেলবে। ব্যাকসাইডে মার বসব সেলট্রেবেলার মতো। কথাটা শুনেই সুহা হেসে ওঠে, তবে কয়েক সেকেন্ডের জন্য। স্বচ্ছ সে হাসিটা দেখে তোয়ালেটা আরো শক্ত করে চেপে ধরে। ইস, বউয়ের সামনে যদি তার আব্বু তার ইজ্জতটা আর না রাখে তাহলে সে আর মুখ দেখাতে পারবে? স্বচ্ছ রাগ হয়। বাবাকে কথাটা অন্য সময়ে বলতে পারতো না, সুহাসিনীর সামনেই বলতে হলো। স্বচ্ছ বাবাকে উদ্দেশ্য করে বলে, তোমরা সব কয়জনই ষড়যন্ত্রকারী আব্বু। একদিন এই ষড়যন্ত্রের প্রতিশোধ আমিও নিব, দেখে নিও। নিজের সামনেই নিজের বউয়ের জন্য বিয়ের প্রস্তাব আসাটা ঠিক কতখানি অপমানের তা স্বচ্ছ বুঝে উঠল না। শুধু চোখ মুখ লাল করে তাকিয়ে থাকলো ফ্লোরের দিকে।
স্বচ্ছর বাবা শাহরিয়ার সাহেব গম্ভীর স্বরে জানালেন। কি বলো? সব ঝামেলা শেষ করতে রাজি তো তুমি নাকি? স্বচ্ছ গম্ভীরভাবে তাকায়। সুহা বিবাহিত এটা জানার পরপরই তিহানের সেই কাজিন তার বাবা মাকে নিজের আশাভঙ্গের কথা জানালো। অতঃপর তার বাবা মা খোঁজ নিয়ে জানলো যে সুহা আর স্বচ্ছর নামমাত্রই বিয়ে হয়েছিল, এছাড়া আর কোনো সম্পর্কই নেই। এমনকি বিয়ের সম্পর্কটাও খুব তাড়াতাড়ি বিচ্ছেদে পরিণত হবে। ব্যাস, ওনারা যেন সুযোগ পেয়ে বসলেন। হুড়মুড় করে স্বচ্ছর বাবা মার কাছে সুহার বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। স্বচ্ছ তা দেখে দাঁতে দাঁত চাপে, বলে, কিসের ঝামেলা আব্বু? বিয়ে হয়েছে, বউ চাইছি, এসব তোমার কাছে ঝামেলা মনে হলো আব্বু? শাহরিয়ার সাহেব গম্ভীর গলায় জানায়। সুহার পরিবার চায় না ও তোমার সাথে আবার সংসার করুক। শুধু ওর আম্মুর একটু মত আছে, নয়তো ওর দাদা দাদি তোমার নামেই শুনতে পারে না। আমাদের খুব বড় বড় কথা বলার মুখও তুমি রাখনি স্বচ্ছ। কাজে কি করতে পারি? ওনার চাচ্ছেন অন্যত্র বিয়ে দিতে। তার মানে তিহানের খালাতো ভাই রিফাত দারুণ একটা ছেলে, নিঃসন্দেহে সুহার সাথে ওর খুব ভালো মানবে। স্বচ্ছ কপাল কুঁচকে বলে, ছি আব্বু, তুমি বাপ হয়ে ছেলের সামনে ছেলের বউকে অন্য কারোর সাথে ভালো মানাবে এটা বলছো? ছি। শাহরিয়ার সাহেব শান্ত স্বরে বললেন, তুমি সত্যি এবার সিরিয়াস? যদি সুহাকে নিয়ে ভাবছো তুমি, নাকি এটাও তোমার হ্যালিপনা? তোমার কি মনে হয় আব্বু? কিছুই মনে হচ্ছে না। তুমি মনে হওয়ার মতো কোনো রাস্তায় রাখেনি। স্বচ্ছ রেগে নিজের রুমে চলে যায়। এবারে রুমে এসে রাগে হাঁসফাঁস করতে করতে সাদাফকে শোধায়, তুই বল, ওই ছেলের কি মেরে হাত পা ভেঙে দেওয়া উচিত? সাদাফ বন্ধুকে আরেকটু প্রশ্রয় দিয়ে গদগদ স্বরে বলে ওঠে, অবশ্যই বন্ধু, সাথে মাথাও ফাটানো উচিত। স্বচ্ছর হাতে একটা খাম, 2 ঘন্টা আগে পেয়েছে সেই খাম। ভেতরে কাগজটা পড়ে যা বুঝলো এটা ডিভোর্সের নোটিশ। স্বচ্ছর চোয়াল শক্ত হয়। কালই বিয়ের জন্য প্রস্তাব এলো ওই তিহানের কাজিনের থেকে, আর আজ কিনা ডিভোর্সের নোটিশ। স্বচ্ছ মেনে নিবে? রাগে হড়মড় করতে করতে গেল তিহানের সেই কাজিনটার কাছেই। দাঁতে দাঁত চেপে প্রথমেই 2টো দানবীয় চর বসালো ছেলেটার গালে, পরপর ইচ্ছে মতো মার দিল। আকস্মিক আক্রমণে বোধহয় ছেলেটা হতভম্ব, অথচ স্বচ্ছর খেয়াল নেই। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কোথা থেকে একটা স্ট্যাম্প খুঁজে এনেও মারল। তারপর বোধহয় রাগ মিটল। অনেকটা সময় পর ছেলেটার কলার টেনে শাসিয়ে বলল, অন্যের বউকে বিয়ে করার সাহস করবি না, মনে থাকবে, না হলে কিন্তু পরিণতি আরো খারাপ হবে। কথাগুলো বলেই স্বচ্ছ ফের বাসে এলো। রাগে হাঁসফাঁস করছে সে, শরীর ঘামছে। অতঃপর অনেকটা সময় নিয়ে নিজেকে শান্ত করে কল লাগালো সুহাকে। এক নাগারে অনেকগুলো কল দিয়ে যখন রিসিপ্ট হলো, তখন গম্ভীর গলায় বলল, একটা খাম এসেছে সুহাসিনী। তো পড়েছেন খামের ভেতরে থাকা কাগজ? স্বচ্ছ দাঁতে দাঁত চেপে জানায়, আমার এখন রাগ হচ্ছে, এত দূর যাওয়া বোধহয় তোমার উচিত হয়নি। আমাকে ডিভোর্স দেওয়ার সাহস দেখাচ্ছ সুহাসিনী? সুহা বাঁকাস্বরে বলে, আপনি কোথাকার কোন মহারাজা অস্বচ্ছ সাহেব যে আপনাকে ডিভোর্স দেওয়ার সাহস দেখাতে পারবো না? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, জাস্ট ওয়েট সুহাসিনী, তোমার মনের মহারাজা হয়ে দেখাবো। নিজেকে কি ভাবেন? এতটা আস্থা কেন নিজের প্রতি? কারণ আমি। সুহা হাসে, তার ছেলের হাসি, বলে, আর আমি খুবই সস্তা, খুবই মূল্যহীন, তাই না? স্বচ্ছ চুপ থাকে। এবারে অনেকটা সময় চুপ থাকে, কপালে স্লাইড করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। অতঃপর অনেকটা সময় পর বলে, সস্তা হলে তোমার পিছু পড়তাম না সুহাসিনী, মূল্যহীন হলে তোমার জন্য এক ছেলেকে মেরে আধমরা করে বাসায় ফিরতাম না। সুহা আতঙ্কিত হয়। সেদিন সাদকে যেভাবে মেরেছে, এরপর এই কথাটা অবিশ্বাস্য নয়। আতঙ্কিত স্বরেই বলে ওঠে, কাকে মেরেছেন? কাকে মেরে আত্মরা করেছেন স্বচ্ছ? তোমার প্রেমিককে, তিহানের খালাতো ভাইকে। সুহা অবাক হয়ে বলে, কি? সুহার রাগ হয়, এক প্রকার চেঁচিয়ে বলে, এসব কি ধরনের পাগলামো স্বচ্ছ? এসব কি আমায় দেখানোর জন্য, নাকি নিজের স্বার্থে ফাটল পড়েছে তাই? ইগোতে লেগেছে? শুধু শুধু তিহানের খালাতো ভাইকে মেরে হাত পা নাক ফাটানোর মানে কি জানতে পারি, নাকি ঢং করছেন? স্বচ্ছ এবারে ঠোঁটে দিয়ে হাসে, উত্তর দেয়, ঢং যদি হয় তোমার জন্য, তবে ঢংই করলাম না হয়। স্বচ্ছ প্রায় রাত 2টোর পরই শ্বশুরের বাসার সামনে এসে পৌঁছালো। চারদিকে তখন অল্প নীরবতা। স্বচ্ছ এপাশ ওপাশ চায়। পর মুহূর্তেই ফোন বের করে একজনকে কল দেয়। সে আর কেউ নয়, রাহা। নাম্বারটা স্বচ্ছ ছুটির থেকেই নিয়েছে, তাও বহুবার বলার পরে। তারপরে রাহার সাথে একবার কল করে ভাব জমিয়েছে খুব করে। অতএব এই মাঝ রাত্রিতে এসে শালিকাকে কল করা। রাহাও গদগদ হয়ে ব্যালকনিতে আসে। দুলাভাইকে দেখে নিচে নিচে
নিচে এসে গেটও খুলে দেয়। তারপর স্বচ্ছ পা বাড়ায়। যেতে যেতেই রাহা বলে, আপু তো ঘুম, দাদা দাদিও ঘুম, আমা জেগে আছে শুধু। মানে শাশুড়ি আম্মু? হুম, আপনার শাশুড়ি আম্মাই। স্বচ্ছ অসহায় দৃষ্টিতে তাকায়, শুধায়। যদি যেতে না দেয় বউয়ের কাছে? রাহা হেসে উঠে বলে, দিবে দিবে, আম্মু তেমন কোনো অসুবিধা নেই। আম্মু শুধু চায় আপু যাতে ভালো থাকে, একবার সেটা আপনার সাথে কিংবা অন্য কারোর সঙ্গে। কথাগুলো বলতে বলতেই বাসার দরজায় আসলো দুজনে। অথচ স্বচ্ছ ঢুকে না। প্রথমে রাহাই গিয়ে মায়ের থেকে অনুমতি নিয়ে এলো, তারপর বলল, আম্মুর অনুমতি দিয়েছে, ভেতরে আসুন দুলাভাই। স্বচ্ছ বাসায় পা রাখে। এদিক সেদিক চোরের মতো চোখ বুলিয়ে শুধায়। কোথায় শাশুড়ি আম্মু? রাহা হাসে, উত্তরে বলে, রুমে চলে গেছে। আপনি চাইলে আপুর রুমে যেতে পারেন। দুলাভাই দেখুন মানাতে পারেন কি না, আমি কিন্তু খুব খুশি হব আপনাদের জুটিটা একসাথে থাকলে। স্বচ্ছ পা বাড়ায় ধীর পায়ে। দূর থেকে দেখা যায় সুহার ঘুমন্ত মুখ। স্বচ্ছ আরও আস্তে পা বাড়ায় যেন বউয়ের ঘুম না ভাঙে। এই প্রথম সে এক ঘরে ঘুমন্ত সুহাসিনীর দিকে এগিয়ে যাচ্ছে। সুহা নিশ্চিত জেগে গেলে তেতে উঠবে, তার উপরে এক গাধা রাগ দেখাবে নিশ্চয়ই। স্বচ্ছ ছোট শ্বাস টানে। খাটের এক কোণায় বসে ড্যাব ড্যাব করে তাকায় সুহার দিকে। মেয়েটা জেগে থাকলে যেমন রাগ দেখায়, এখন ঠিক ততটাই শান্ত শীতল মনে হচ্ছে, আদুরে লাগছে। স্বচ্ছর ইচ্ছে মেয়েটার নরম গালে হাত বুলাতে, অথচ হাতে গয়না। যদি বউ জেগে যায়, কিন্তু ওই যে মস্তিষ্ক আর মনের মধ্যে যুদ্ধে অবশেষে মনকে মানাতে পারল না। আলতো হাতে যখন সুহার গাল ছোয়ালো, ঠিক তখনই সুহা জেগে উঠল। স্বচ্ছর তখন যাচ্ছে তাই কাণ্ড, হবে কি একটু পর, না জানি তার মাথার টাইনা ফাটিয়ে দেয় এই মেয়ে। সোহার চোখে মুখে রাগের আভাস, দৃষ্টিতে আগুনে ঝলসে যাওয়ার মতো পূর্বাভাস। সোহার আগে ফুসফুস করে, তির্যক ভ্রু করে তাকিয়ে প্রথমে খপ করে স্বচ্ছর সে হাতটাকেই চেপে ধরল, যে হাতটা স্বচ্ছ সোহার গালে ছোয়ালো। এমনভাবেই ধরল যে সোহার হাতের নখগুলো ডেবে গেল স্বচ্ছর হাতের তালুতে। সোহা ঠোঁট বাঁকিয়ে বলে, মেয়ে দেখলেই ছুতে ইচ্ছে করে না? ঘুমে থাকার সুযোগ নিচ্ছিলেন না অসচ্ছ সাহেব? স্বচ্ছ ছোট শ্বাস ফেলে। হাতের দিকে চেয়ে সুহার নখ ধাবানো দেখে হালকা হেসে পাল্টা প্রশ্ন করল, তুমিও আমায় ছুঁয়েছো সুহাসিনী, সুযোগ নিচ্ছ? সুহা উঠে বসে, পরনের ওড়না ঠিক করে শক্ত স্বরে বলে উঠল মুহূর্তেই, সুযোগ নেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। তাহলে? সুহা দাঁতে দাঁত চেপে তাকায়, বলে, মেরে ফেলার জন্য। কথাটা বলেই সুহার টনক নড়ল। এতক্ষণ ঘুম থেকে উঠেই স্বচ্ছকে দেখে এসব প্রতিক্রিয়া করেছিল, এখন যেন মস্তিষ্ক কিছু বুঝে উঠল। বিভ্রান্ত স্বরে বলে উঠল সঙ্গে সঙ্গে, 1 মিনিট, আমার রুমে ঢোকার অনুমতি দিয়েছে কে আপনাকে? আমার রুমে ঢোকার সাহস হলো কি করে আপনার? স্বচ্ছ দাঁত কেলিয়ে হাসে, হাতে সুহার নখের চাপগুলো দেখতে দেখতেই পর মুহূর্তেই সুহার দিকে তাকায়, ঠোঁট এলিয়ে ভাব নিয়ে বলে, আমি তো বরাবরই সাহসী সুহাসিনী, সাহসীদের আর নতুন করে সাহস করার কি আছে বলো? এসব বড় বড় কথা আমার সামনে বলবেন না, মেরে দিব জাস্ট। মেরে দাও। সুহা এবারে 2 হাতে চেপে ধরে স্বচ্ছর গলাটা। চোখের দৃষ্টিতে যেন আগুন ঝরছে মেয়েটার। সুহা চোখে আগুন ঝরানো দৃষ্টিতে তাকিয়েই স্বচ্ছকে 2 হাতের শক্তি দিয়ে ঠেলে ফেলল। মুহূর্তেই বেচারা স্বচ্ছ খাট ছেড়ে পড়ে গেল রুমের ফ্লোরে। কোমরে বোধহয় ব্যথাও পেল। সুহা হাসে, উঠে দাঁড়িয়ে বলে উঠে, ভাববেন না মেরে দিতে পারবো না। স্বচ্ছ অসহায় দৃষ্টিতে তাকায়, কোমরে হাত রেখে ভেবাচেকা দৃষ্টিতে বলে, নির্দয় রমণী তুমি, মনে দয়া মায়া নেই? ব্যথা পেলাম তো, কোমরটা ভেঙে দিলে সুহাসিনী। সুহা ফোঁস করে বলে, মাথাটাই ফাটিয়ে দেওয়া উচিত ছিল নাকি? স্বচ্ছ দাঁত কেলিয়ে বলে, প্লিজ ফাটিয়ে দাও। সুহা মুখ ভেঙ্গায়, বলে, নাটক। মুখ ভেঙিয়ে কথাটা বলার সাথে সাথেই যেন সুহার মস্তিষ্কে খেলে গেল আরো একটা প্রশ্ন। দ্বিতীয়বার টনক নড়ল, মুহূর্তেই শুধালো, 1 মিনিট, এটা আমার বাবার বাসা, ঠিকানা মনে থাকার তো কথা নয় এতদিন। তো ঠিকানা কে দিয়েছে আপনাকে? স্বচ্ছ হাসে, ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো শুয়ে পড়ে বলে উঠে, ভালোবাসা থাকলে ঠিকানা এমনি এমনি চলে আসে সুহাসিনী। সুহা বিড়বিড় করে রাগ ছাড়ে, ঘড়িতে দেখে রাত 2টোর উপরে। বিড়বিড় স্বরে বলে ওঠে, রাত 2টোর উপর? স্বচ্ছ শুনে মাথা নিচে ওভাবে হাত রেখে আরামায়েশ করে সইসে বলে, ভালোবাসার কাছে রাত 2টো তো কিছুই নয়। সুহা এবারে চুপ থাকে, কিয়ৎক্ষণ পায়চারি করে ভাবে স্বচ্ছকে কি করা যায়।
পর মুহূর্তেই রুম ছেড়ে বেরিয়ে বুঝে সবাই ঘুমোচ্ছে। ঘুম থেকে ডেকে তোলাটাও ভালো দেখায় না। সোহা দীর্ঘশ্বাস ফেলে। বাসায় তাদের রুম 3টেই, দাদা দাদি এক ঘরে, তার আম্মা এক ঘরে, আর সে আর বোন এক ঘরে। কিন্তু এখন তো বিপাকে সে স্বচ্ছকে কোথায় ঘুমোতে দিবে এই রাতে? সোহার আগে হাঁসফাঁস করতে করতে পুনরায় রুমে এসে বলে ওঠে, তিহানের কাজিনকে মেরেছেন কেন? ওকে যেভাবে মেরেছেন আপনাকেও যদি সেভাবে মেরে বসিয়ে রাখি ভালো হবে? স্বচ্ছ দাঁত কেলিয়ে উত্তর দেয়, বউয়ের হাতের মায়ের হলে অবশ্যই ভালো হবে, আমি রাজি মায়ের খেতে। সোহা নাক ফুলায়, টান টান স্বরে বলে, ওনাকে সরি বলবেন এক্ষুনি। স্বচ্ছ টান টান স্বরে এবারে জানায়, বলবো না। দৃঢ় স্বরে উত্তর আসে, বলবেন। না বলবো না সুহাসিনী। সোহা জ্বলন্ত চাহনিতে তাকায়, যেন ভস্ম করে দিবে স্বচ্ছকে। বলে, আমি এক্ষুনি তাকে কল করব। হয় আপনি তাকে সরি বলবেন, নয়তো আমি এক্ষুনি তাকে কল করে বলবো আমি বিয়ের প্রস্তাবটা একসেপ্ট করে নিয়েছি। স্বচ্ছ রাগ হয় এবারে, নাক লাল হয়ে আসে। উঠে দাঁড়িয়ে সোহার সামনাসামনি দাঁড়িয়ে শোনায়, চুপচাপ ছিলাম এতক্ষণ, ভেবেছিলাম ভালো ভালো কথা বলে বউকে ভাগে আনবো, ভালোবাসবো, কিন্তু না, তুমি তো ভালো কথার মেয়ে নয় সুহাসিনী। তেরামি তোমার শিরায় শিরায় মিশে আছে। যখন সহজ ছিলাম তখন ঠকিয়েছিলেন স্বচ্ছ। স্বচ্ছ উত্তর দেয় না। পকেট থেকে সোহার পাঠানো নোটিশ বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে সোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, তোমার সো কল্ড ডিভোর্স নোটিশ সুহাসিনী। আশা করি দ্বিতীয়বারই সাহস করবে না, ভালো হবে না তাহলে। সোহা জেদ নিয়ে বলে, খারাপটা কি হবে তা আমিও দেখে ছাড়বো। স্বচ্ছ আর উত্তর করল না। এত দূর জার্নির পর শরীর এলিয়ে দিতে বিছানার এক কোণে টান টান হয়ে শুয়ে পড়ল। বালিশে মাথা রেখে যখন চোখ বুঝল, ঠিক তখনই সোহা ঝাঁঝালো স্বরে বলে উঠল, বিছানায় শুয়েছেন কেন? একটু আগের আচরণ ভুলে গিয়েছেন? আমি কিন্তু মোটেও অবলা নারী নই স্বচ্ছ, প্রতিবাদ করতে জানি। স্বচ্ছ সেভাবেই চোখ বন্ধ রেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। উত্তরে বলে, বউয়ের প্রতিবাদ মানে পিওর ভালোবাসা সুহাসিনী, এইটুকু সহ্য করা যায়। সোহার কথা শুনছে না, রাগে যেতে সোহা ফোঁস করলো। দাঁতে দাঁত চিবিয়ে বলে, স্বচ্ছ তাকায়। মেয়েটার মুখ চাহনিতে সত্যিই রাগ ঝরে ঝরে পড়ছে, নাক ফুলে উঠছে, ঠোঁটে ঠোঁট চেপে রাখা। স্বচ্ছর কাছে এই দৃশ্যটাও অসম্ভব সুন্দর দৃশ্য মনে হলো। মেয়েটাকে রাখতে দেখলেও তার সুন্দর লাগছে, মুখ চিনচিন করছে ভালো লাগার আবেশে। স্বচ্ছ বুঝে ওঠে না, প্রথমে যখন সোহাকে রাখতে দেখেছিল তখন তো তার এতটা ভালো লাগেনি, বরং মেয়েটাকে বেয়াদব মেয়ে হিসেবেই ধরে নিয়েছিল। তাহলে এখন নিজের বউ বলে জানে বলে? স্বচ্ছ বুঝে না, হেসে বলে, রাগলেও তোমাকে সুন্দর দেখতে লাগে, বুঝে উঠছি না এটাই কি প্রেম প্রেম অনুভূতি? রাগ হচ্ছে আপনার মাথা। কথাটা দাঁতে দাঁত চিবিয়ে বলেই সুহা আমার বোঝানোর ন্যায় করে বলে ওঠে, স্বচ্ছ বিছানা ছেড়ে নামুন। আপনি আমি দুজনে এক বিছানায় ঘুমানো যাবে না, আর যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে সেহেতু ঘুমের ব্যবস্থা করাও যাচ্ছে না। স্বচ্ছ হেসে বলে, হাজব্যান্ড ওয়াইফ তো আমরা, এক বিছানাতেই না হয় ঘুমালাম। সুহা মুখ বাঁকিয়ে বলে, আপনার ঘুম নিয়ে আমি চিন্তা করছি না, আমি এখন ঘুমাবো। সুতরাং আপনি বিছানা ছেড়ে নামবেন এক্ষুনি এবং নিচেই ঘুমাবেন। নিচে? অবশ্যই। স্বচ্ছ ফোঁস করে শ্বাস ফেলে বলে, নির্দয় রমণী, আমার জন্য এইটুকু ভালোবাসাও মনে রাখলে কি এমন ক্ষতি হতো শুনি? অনেক ক্ষতি। স্বচ্ছ রাতে নিচেই ঘুমালো। কোনোদিন নিচে না ঘুমানো ছেলেটাই বউয়ের কথা রেখে নিচে ঘুমিয়েছে, এখন ঘুমে কাদা হয়ে আছে। সুহা ঘড়ি দেখে, দিনের 12টা বাজে, অথচ স্বচ্ছ তখনও ঘুম। সুহা তবুও ডাকে না, অথচ সুহা ডাকেনি তো কি, সুহার দাদাজান সেই দায়িত্ব নিয়েছে। নিজের বাঁশের লাঠিটা নিয়ে সুহার ঘরে গিয়েই যখন স্বচ্ছকে ফ্লোরে চিত হয়ে পড়ে থাকতে দেখল, ঠিক তখনই লাঠি দিয়ে বসালো এক ঘা ছেলেটার পিঠে। স্বচ্ছ তখনও ঘুমে। আচমকা আঘাতে হুড়মুড় করে উঠে বসতেই শ্রবণ হলো, কিরে হতচ্ছাড়া, 4 বছর আমার নাতনিকে ঘুরিয়ে এখন ঢং দেখাতে এসেছিস? আমার নাতনিকে চালাচ্ছিস, মেয়েরে একদম পিঠের চামড়া উঠিয়ে নেব। বেচারা স্বচ্ছ ঘুমের মধ্যেই আতঙ্কে উঠে বসলো, পিঠে হাত বুলিয়ে বিড়বিড় করে বলে উঠল, এবার বোঝা যাচ্ছে আমার বউটা এমন ডাকাত কেন। সব এই বুড়োরই জিনের দোষ। এক ডাকাত দাদা, আরও ডাকাত নাতনি। সারা রাত ফ্লোরে গড়াগড়ি করার দরুন স্বচ্ছের শরীরময় ব্যথা অনুভব হলো। কোনো রকমে আড়মোড়া ভেঙে উঠে বসেই তাকালো সুহার দাদার দিকে, হাত বাড়িয়ে বেহালভাবে বলল, ডিয়ার দাদাজান, 4 বছর তো আপনার নাতনিকে আপনার কাছে আমানত রেখে গেলাম, কিন্তু তাই বলে এখনও আমাকে এখন এভাবে অপমান করবেন?
সুহার দাদা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, লাঠির ঠক ঠক আওয়াজ তুলে বলে, এই হতচ্ছাড়াকে এখানে থাকার অনুমতি দিল কে? সুহা ছোট ছোট চোখে তাকায়। স্বচ্ছ ততক্ষণে উঠে দাঁড়ায়। দাদাজানের সামনে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলে ওঠে, শ্বশুর বাড়ির জামাই শ্বশুর বাড়িতে থাকবে, তাতে আবার অনুমতি দিবে কে বলুন? এইটুকু অধিকার তো আমার আছেই, তাই না? দাদাজান গম্ভীর স্বরে উত্তর করলেন, না, নেই। তুমি যদি এখানে থাকোই তাহলে ছাদের চিলে কোঠার ঘরটাতে থাকবে। বাসায় থাকার অধিকার তোমার নেই। স্বচ্ছ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে উঠল। ছি দাদাজান, আপনার নাচ জামাই হই আমি? দাদাজান এবারে লাঠি দেখালেন, চোখ রাঙিয়ে বলে উঠলেন, দেখেছ, যদি পিঠে এটার মান না চাও তো ওখানেই থাকবে, আর নয়তো আজই এখান থেকে চলে যাবে। স্বচ্ছকে কান টেনে দাদাজান ছাদের সেই চিলেকোঠার ঘরটাতেই নিয়ে গেল। শাস্তি স্বরূপ দিয়ে গেল রোদে দাঁড়িয়ে থাকার শাস্তি। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে। জীবনেই একটাই বিয়ে করেছে, একটাই বউ তার। সে বউকে পেতেই কি করছে সে। ছোট শ্বাস টেনে দাদাজানের কথা মতো রোদে দাঁড়িয়ে থেকে সিগারেটে আগুন ধরালো। মুখে তুলে ধরতেই পেছন থেকে শুনতে পেল, দুপুর হলো, খিদে লাগেনি যে সিগারেট ফুঁকছেন? স্বচ্ছ তাকায়। সুহাকে নাস্তা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সিগারেটের ধোঁয়া ওড়ায় অন্য পাশে। পর মুহূর্তেই সৌদ্ধ আগুন ধরানো সিগারেটটা পায়ে পিষে ফেলে বলে ওঠে, লাগলেও খেতে দিবে কে? তোমার দাদাজান নিষ্ঠুর মানুষ, রোদে দাঁড় করিয়ে চলে গেছে। আর তুমি তো নির্দয় মহিলা, দেখা যেত বিষ মিশিয়ে খাবার খাইয়ে দিতে। সুহা হতাশ শ্বাস ফেলে রেগে না গিয়ে খাবারগুলো স্বচ্ছর সামনে ধরে বলে ওঠে, আম্মু পাঠিয়েছে। শত হোক আমরা মানুষ তো স্বচ্ছ, কেউ আমাদের বাসায় আসলে আপ্যায়ন না করে পারি না। স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে বলে ওঠে, এটা আপ্যায়ন? যাই হোক, খাবারটা দাও, পেটে ইঁদুর দৌড়াচ্ছে আমার। কথাটা বলেই খাবারটা হাতে টেনে নিল স্বচ্ছ। দুপা বাড়িয়ে চিলেকোঠার ঘরটায় যেতেই দেখলো ময়লা হয়ে আছে। ধুলোবালিতে তার অ্যালার্জি, মোট কথা তার থাকার যোগ্য নয়। তবুও স্বচ্ছ একটা গাছের টুল টেনে নিয়ে বসলো, খেতে লাগলো। সুহা তা দেখলো। স্বচ্ছকে এমন বেমানান পরিবেশে দেখে নরম স্বরে বলল, স্বচ্ছ, চলে যান এখান থেকে। দাদাজান খুব একটা সহজ মানুষ নন, জ্বালিয়ে মারবে আপনাকে। একটা নামমাত্র সম্পর্কের জন্য জ্বলে তো লাভ নেই বলুন। তোমার দাদাজান তোমাকে আমার হাতে না তুলে দেওয়া অবধি যাব না। কখনোই তুলে দিবে না, আর তুলে দিলেও আমি কখনো আপনার হব না স্বচ্ছ, কখনোই না। এখনো মনের মধ্যে আপনার জন্য ঘৃণা পুষি। স্বচ্ছ তাকায় বাঁকা চাহনিতে, ভ্রু নাচিয়ে বলে ওঠে, কোনোদিন ভালোবাসতে চাইবে না তো? সুহা তৎক্ষণাৎ বলে, জীবনেও না। কথাটা বলেই দ্রুত পা চালাতে নিতেই উষ্টা খেয়ে পড়তে নিল সুহা। স্বচ্ছ মুহূর্তেই হাতের থালাটা রেখে সুহার হাত টেনে ধরল, বলল, পড়লে তো ব্যথা পেতে। সুহার তেরা গলা। পেলে পেতাম। স্বচ্ছ হাসে, নিচে বসে সুহার পায়ে হাত রাখে, তারপর উষ্টা খাওয়া বুড়ো আঙ্গুলটাতে হাত বুলিয়ে বলে, ব্যথা লাগলো বেশি? আমি যখন বিরক্ত করব তখন মারতে হবে তো আমায়, ব্যথা পেলে মারবে কিভাবে? সুহা ফুসফুস শ্বাস টানে, মুহূর্তেই পাটা সরিয়ে নিয়ে বলে, না বলে পায়ে হাত দিবেন না কখনো। কথাটা বলেই সুহা বেরিয়ে যায়। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে, চোখ বুঝে বিড়বিড় করে বলে, সুহাসিনী, যদি পায়ে হাত দিয়ে ভালোবাসা প্রার্থনা চাই তবু কি ফিরিয়ে দিবে? স্বচ্ছ বিকালেও সিগারেট ফুঁকতে ব্যস্ত। ছাদে বসে রুমটা মোটামুটি থাকার মতো করে পরিষ্কার করেছে, কিন্তু ওই যে ধুলোবালিতে তার অ্যালার্জি, তার দরুনি একটু পরপর হাঁচি কাশি দিচ্ছে সে, সাথে সিগারেট। ঠিক সেই মুহূর্তে ছাদে এলো সম্মানীয় দাদাজান। স্বচ্ছ তা দেখে চিলেকোঠার একটা ভাঙা চেয়ার এগিয়ে দিলেন। সেভাবেই দাদাজানের সামনে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, দাদাজান, আমার নাতনিকে পেতে হলে কি কি করা উচিত আমার? সাজেশন দিন কিছু। দাদাজান কঠিন মুখ চাহনিতে তাকালেন। রাগে মুখ লাল হয়ে উঠছে ওনার। বেয়াদব ছেলে তার সামনেই সিগারেট টানছে। রেগে বললেন, আমাকে কি বন্ধু লাগছে তোমার? স্বচ্ছ হাসে, মজা করে বলে, একদমই না। আমার মনে হচ্ছে আমি আপনার নাতনির প্রেমে পড়ে গিয়েছি। কি একটা বাজে অনুভূতি টের পাচ্ছি। সে অন্য কারোর হয়ে যাবে ভাবলেই দম বন্ধ লাগছে, রাগ লাগছে। এসব বললে কি আমি গলে যাব তোমার প্রতি? চুল আমার এমনি এমনি পাকেনি। আজকাল সত্যি কথার দাম নেই। কি এক আজব পৃথিবী। 4 বছর আগে যখন ভণ্ডামি করলাম তখন আপনার নাতনি গলে জল হয়ে গেল। এবার যখন সত্যি সত্যি বেহায়াপনা দেখাচ্ছি তখন আপনার নাতনি আমার ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না।
দাদাজান কঠিন স্বরে বললেন, আমার নাতনিকে আমি অন্যত্রই বিয়ে দেব, তোমার সাথে সংসার করতে দিব না, বেয়াদব। পারবেন? দাদাজান কপাল কুঁচকালেন, কঠিন চাহনিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে। আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করছো তুমি? স্বচ্ছ হেসে বলে, না, শুধু এইটুকু বলে রাখছি যে আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার সাহস আপনি করতে পারবেন না। দাদাজান রাগে থমথমে হয়ে বলে, কতটুকু বয়স তোমার? ভালো খারাপ শেখাচ্ছ আমায়? ভালো হবে না। আপনি আর আপনার নাতনি দুইজনই সেম সেম। বলুন আপনাকে কিভাবে পটানো যায়। আমি নিশ্চিত আপনাকে পটাতে পারলে আপনার নাতনিকেও পটাতে পারবো আমি। দাদাজান রাগ সামলাতে পারলেন না যেন, তাতে দাঁত চিবিয়ে বলে উঠলেন, মেরে মুখ ভেঙে দিব, বেয়াদব ছেলে। স্বচ্ছ চিলেকোটার ঘরে নিচে বিছানা করেছে, অসুবিধা হচ্ছে তার, সাথে মশার কামড় খাচ্ছে, শরীরটাও জ্বরও লাগছে, কপালটাও ব্যথা করছে। বউ খুঁজতে এসে শরীরের এই তীব্র বেমানিতে বিরক্ত হলো স্বচ্ছ। সাদাফকে কল করে বিরক্তি নিয়ে জানালো, একটাই বউ, তাও ভালোবাসে না আমায়। আমার দুঃখটা বুঝিস দোস্ত? সাদাফ পাশ থেকে হেসে উপহাস করে বলে, আরে আবার মেরেছে নাকি তোর? কি কারণে মারলো এবারে? ওকে ঘুমালে সুন্দর লাগে, এতটা সফট বাচ্চা বাচ্চা লাগে যে শুধু হাত ছোঁয়ালাম গালে, ব্যাস। সাদাফ মুহূর্তেই হাসিতে ফেটে পড়ে, বলে, মেরে দিলি? মার খেয়েও পড়ে আসিস ওখানে? ছি ছি। ভালো টালো বাসিস? স্বচ্ছ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। সত্যিই তো, সেই ভালোবাসে মেয়েটাকে। ভালোবাসার সংজ্ঞা তো এমনই। শেষমেশ সেই মেয়েটাকে ভালোবেসে ফেলল। স্বচ্ছ বুঝে উঠেও না বুঝার ভান করে বিড়বিড় করে বলে, বুঝে উঠছি না, একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে হয় জেনেও উঠছি না। ওকে ভাবলেই মস্তিষ্ক শূন্য হয়ে আসছে, মাথা কাজ করছে না। শুধু এইটুকু মনে হয় যে ওকে অন্য কারোর হতে দেওয়া যাবে না দোস্ত। ওকে দেখতে ভালো লাগে, উপস্থিতি ভালো লাগে, ঝগড়া ভালো লাগে, এমনকি মার দেওয়া ভালো লাগে, এবং ওকে জ্বালাতেও ভালো লাগে। ওপাশ থেকে সাদাফ তখন বলে, ঘটনা তাহলে জন্ডিস। তুই বোধহয় কঠিন রকমের প্রেমে টেমে পড়ে গিয়েছিস দোস্ত। সন্ধ্যের কিছুটা পরই স্বচ্ছের শরীর কাঁপিয়ে জ্বর নামলো। জ্বরটা ঠিক কেন নামলো স্বচ্ছ বুঝে ওঠে না। একটু আগেই বিকালে সুহার দাদাজানের সাথে তার কঠিন রকমের এক আলোচনা হয়েছে। যে আলোচনায় এটাই স্পষ্ট যে দাদাজান তাকে নাচ জামাই হিসেবে দ্বিতীয় সুযোগটা মোটেও দিবে না। তিনি নাতনির জন্য পাত্র দেখছেন, সুযোগ পেলেই এই ছেলের সাথে ছাড়াছাড়ি করিয়ে অন্যত্র বিয়েটা দিয়ে দিবেন। অপরদিকে স্বচ্ছর পরিবারের সবার সাথে কঠিন রকমের আলোচনা হয়ে গিয়েছে এই নিয়ে। দুই পরিবারে তাদের ডিভোর্স হওয়াতে সম্মতি আছে। এমনকি তার বাবা বিকাল থেকে বার কয়েক কল দিয়ে তাকে হুমকিও দিয়েছে যাতে সে বাসায় ফিরেই পুনরায় দেশের বাইরে চলে যায়, সুহাদের বিরক্ত যাতে না করে। না হলে স্বচ্ছকে উনি মরা ছেলে হিসেবে গণ্য করবেন। কেন ছেলের জন্য সব জায়গায় এতটা অপমানিত হবেন উনি? স্বচ্ছ বাবার সাথে খুব ফ্রি হলেও বাবাকে মান্য করে, বাবার কথা মেনে চলে। তবে এক্ষেত্রে সে ভেবেছে এই প্রথম বুঝি সুহাকে হারানোর ভয় পেল সে। একটা অস্পষ্ট হারানোর অনুভূতি টের পেল সে। স্বচ্ছ বুঝে ওঠে না তার বাবা এবং দাদাজান দুজনের কাছেই সময় চেয়েছে। জানিয়েছে দিন 15 পরও যদি সুহা ডিভোর্সে চায় তবে সে ডিভোর্স দিয়ে দিবে, এই সম্পর্কে রীতি টানবে। আর আকস্মিক কথাটা বলে ফেলার পর থেকেই স্বচ্ছর মনে হারানোর ভয়টা তীব্র হলো। প্রথমে চ্যালেঞ্জ জেতার যে আক্রোশটা ছিল এখন সে আক্রোশটা আর কাজ করছে না। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে। বিকালে সে কথাটা বলে ফেলার পর থেকে এসে ছটফট করছে। কি ভীষণ অসহ্য এক চিন্তা মাথায় নিয়ে ছটফট করছে। বারবার ভেবেছে সুহা ঘৃণিত চোখের চাহনি। সত্যিই তো, সুহা তো তাকে ঘৃণা করে, অবিশ্বাস করে, একটুও ভালোবাসা অবশিষ্ট নেই। তবে কিভাবে স্বচ্ছ দিন 15তে সুহার মন জয় করবে? সদা সর্বদা মেয়েদের মন জিতে আসা স্বচ্ছ এই প্রথম কোনো রমণীর প্রেম হারানোর ভয় পেল। আর তারপর থেকেই শরীরের উত্তাপ। স্বচ্ছ চিলেকোঠার ফ্লোরে কোনো রকমে পড়ে থেকেই চোখ বুজে থাকলো। মাথাটাও ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, চোখ জোড়া জ্বলছে। জ্বরে আর শরীর ব্যথায় যখন বেহাল দশা, ঠিক তখনই এক মেয়েলি ছায়া অবয়ব এসে দাঁড়ালো চিলেকোঠার ঘরের দরজায়। কিয়ৎক্ষণ স্বচ্ছকে নীরব দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ছোট শ্বাস ফেলে সুহা। হাতের নাস্তাটা এগিয়ে দিতে রুমে ঢুকে বলে, চলে যেতে বলেছিলাম স্বচ্ছ, জাননি কেন? এই আবছায় বসে বসে মশার কামড় খাবেন বলে? স্বচ্ছ তাকায়। হলদে লাইটের আলোয় সুহাকে সুন্দর দেখাচ্ছে। আদুরে চেহারাটা হৃদয়ে হিমস্রোত বইয়ে দিতে সক্ষম। স্বচ্ছ সেভাবেই কপালে হাত রেখে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকলো। তবে একটুও বুঝতে দিল না সে অসুস্থ, যেন শরীরের ব্যথাটা সে শুয়ে নিতে দক্ষ অনেক।
অথচ বাবা মায়ের আদরে আদরে বড় হওয়া বাদর ছেলেটা যে একটু থেকে একটুতেই নেতিয়ে যায় তা কি জানা আছে? জ্বরের দরুন চোখগুলোও লাল দেখাচ্ছে একটু। স্বচ্ছ বেশ গম্ভীর গলাতেই বলল, আমিও তো বলেছিলাম মেনে নাও আমায়, মানলে না তো সুহাসিনী। সুহা বিরক্ত স্বরে বলল। সেই এক কথা। স্বচ্ছর তখন শরীর পোড়ানো জ্বর, উষ্ণ শরীরে বিশ্রী এক অনুভূতি নিয়ে এসে সুহার দিকে চাইল। অনেকটা সময় চোখ থেকে চোখ বন্ধ করে ফের ভাবুক স্বরে বলল, আমি বোধহয় ভালোবাসা শব্দটার সাথে পরিচিত হচ্ছি সুহাসিনী। কষ্ট পাচ্ছি, দম বন্ধ লাগে। আমি বোধহয় 4 বছর আগে খুব জঘন্য একটা ভুল করেছিলাম সুহাসিনী। সে ভুলের কি আসলেই কোনো ক্ষমা হয় না? আসলেই আরেকটা সুযোগ পাওয়ার যোগ্য নই আমি? সুহা তাচ্ছিল নিয়ে তাকায়, অথচ সে যদি স্বচ্ছ লাল হয়ে ওঠা চোখ জোড়ার দিকে চেয়ে সে দৃষ্টি অর্থ বোঝার চেষ্টা চালাতো, তাহলে বোধহয় বুঝতো স্বচ্ছর গহীনেও তাকে হারানোর সহস্র বেদনা লুকিয়ে আছে। সুহা তাচ্ছিল করেই বলল, আশ্চর্য, শরীর ঠিক আছে তো আপনার? নাকি আমায় ভুলানোর জন্য কৌশল এটা? স্বচ্ছ আক্ষেপ হয়, কি বাজে অনুভূতি। নিজের ভেতরের কষ্টগুলো প্রকাশ করলেও বিশ্বাস করে না। আক্ষেপ নিয়েই বলল, আমার কোনো কথাই বিশ্বাসযোগ্য ঠেকে না, তাই না? কি করে ঠেকবে? পূর্ব অভিজ্ঞতা তো বলে আপনি মিথ্যা বলতে খুব ওস্তাদ অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ এই পর্যায়ে করুণ চাহনিতে তাকায়। জ্বরের উত্তাপে যখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হচ্ছে, ঠিক তখনই নিজের ইগো অহংকার সব একপাশে রেখে বলে, আমাকে ক্ষমা করে দাও, আরেকটা সুযোগ দাও সুহাসিনী প্লিজ। কাব্যিক হওয়া শিখছেন? ভাবছেন আমি গলে যাব? গলবো না, এবার আর ভুলেও গলবো না অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ এই পর্যায়ে রাগ হলো, এতটা নির্দয় রমণী তার কপালেই থাকতে হলো। বলল, ভালো, গলতে হবে না। গলাটা ফ্যাকাশে শোনাচ্ছে। স্বচ্ছ তেরা গলায় বলল। শোনালে শোনাক। সোহা ছোট শ্বাস ফেলে বলে, আপনার আম্মু কল দিয়েছেন, ছোট বোন সিয়া কল দিয়েছে, আপনার খেয়াল রাখতে বলল। যাক, ওদের কথা রাখতে হলেও আমার খেয়াল রাখার দায়িত্বটা নিয়েছ, না হলে তো নিতেই না। আমাদের বাসাতে থাকছেন সেই হিসেবে অবশ্যই খেয়াল রাখতাম আপনার। অতটা অমানবিক নই আমরা। স্বচ্ছ চুপ থাকে, তারপর অনেকটা সময় পর বলে ওঠে, তোমার দাদা যান আমার সাথে খেলায় নেমেছেন। তুমি বলো, এই খেলায় কাকে বিজয়ী করার ইচ্ছে তোমার? যাকেই হোক, আপনাকে নয়। স্বচ্ছ রাগ এই নির্দয় পাষণ্ড রমণীর উপর। বলে, গুড, এখন এখান থেকে চলে যাও। নাস্তাটা করে নেবেন, রাতে খাবার দিয়ে যাবে দাদা যান। স্বচ্ছ হেসে বলে, বেলায় বেলায় খাবার দেওয়াটা কেমন ভিকিরি ভিকিরি অনুভব করাচ্ছে আমায়। অথচ আমি এই বাসার জামাই। কোথায় জামাই আদর করবে তা নয়। সুহা টান টান স্বরে জানায়, জামাই আদর পাওয়ার মতো কাজ যদি করতেন তাহলে এই বাসার প্রত্যেকটা লোকই আপনাকে মাথায় তুলে রাখতো স্বচ্ছ। আপনি তো সেটা করেননি। স্বচ্ছর রাগে নাক লাল হয়ে ওঠে, কণ্ঠে শীতল রাগ বসিয়ে গম্ভীর স্বরে বলে, তো এখন কি করব? নিজের করা সে ভুলটার জন্য এখন মরে যাব? বলছি তো ভুল করেছি, ক্ষমা করে দাও, নতুন করে সুযোগ দাও। সম্ভব নয়। রাতে সুহার দাদাজান দরজায় ঠক ঠক আওয়াজ করলেন। হলদেটা আলোয় স্বচ্ছকে দেখে বলে, এই হতচ্ছাড়া ছেলে, মরার মতো পড়ে আছো নাকি? স্বচ্ছ জ্বরে বেহুশ অনেকটা। দাদাজান ফের বলে, এই ছেলে শোনো, তোমার খাবার খেয়ে নিও, পরে না খেয়ে আমাদের বদনাম করো না। স্বচ্ছ এ পর্যায়ে চোখ মেলে তাকায়, মাথা চেপে ধরে হেসে বলে, দাদা যান, আমি বোধহয় আপনার নাতনির অনুপস্থিতিতে অসুস্থ ফিল করছি। আমায় সুস্থ করার ব্যবস্থা করুন। আপনার নাতনিকে পাঠিয়ে দিন না একটু সেবা করতে। দাদাজান চোখ পাকিয়ে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, এই ছোকরা, মার চিনেছ? এখানে থাকতে দিচ্ছি এই অনেক। আমি এমনিতেই আমার নাতনির সঙ্গে তোমার সংসার হতে দিব না, নতুন করে বিয়ে দিব অন্য জায়গায়। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, আমি চুপচাপ মেনে নিব নাকি? যাই করো, শেষ বেশ আমি আমার নাতনিকে অন্যত্র বিয়ে দিবই। সকাল তখন 10টা। সুহা বোধ করলো যে স্বচ্ছ দেরি করেই ঘুম থেকে উঠবে, তাই দেরি করেই ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। হাতে মায়ের দেওয়া নাস্তার প্লেট। সুহা অতি যত্ন নিয়েই নাস্তার প্লেটখানা নিয়ে ছেলেকোঠার ঘরে গেল। দরজা ঠেলে স্বচ্ছকে দেখতে নিতেই চোখে পড়ল চিত হয়ে শুয়ে থাকা স্বচ্ছকে। চিলেকোঠার একটা পাতলা ময়লা কাপড় জড়িয়ে আছে, যেন খুব শীত করছে। সুহা কপাল কুঁচকে তাকায়। মেঝেতে কালকের সন্ধ্যা এবং রাতের জন্য পাঠানো খাবারগুলো ঠিক একইভাবে পড়ে থাকতে দেখেই কপাল কুঁচকালো। বিরক্ত নিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, খাবার পাঠিয়েছি কি ফেলে রাখার জন্য, নাকি বড়লোকের মুখে লাগেনি এই খাবারগুলো? খাননি কেন? স্বচ্ছ উত্তর করল না। সুহা ফের বলল,
এই যে দিনের 10টা বাজে, এখনো ঘুমে, এতটাই বিভোর যে কথাও কানে যাচ্ছে না। এই পর্যায়েও স্বচ্ছ উত্তর করল না। সোহা এগিয়ে যায়, স্বচ্ছর কানের কাছে গিয়েই বলে, আশ্চর্য, ডাকছি আমি স্বচ্ছ সাহেব, কানে কথা ঢুকছে না আপনার? স্বচ্ছ চোখ মেলে তাকায় না, তবে জেগেছে, বলে, সুহাসিনী তুমি আরেকটু ঘুমাই, শীত করছে অনেক, একটা কম্বল দিবে? সুহা ভ্রু কুচকায়। সকাল 10টা হলেও বাইরে ফকফকা রোদ। বলে, শীত করবে কেন, বাইরে ফকফকা রোদ উঠেছে। কথাটা বলেই পর মুহূর্তেই কিছু বুঝে উঠতে পেরেছে এমনভাবে বলে উঠল, জ্বর আপনার? স্বচ্ছ এবার তাকায়, অনেক কষ্টে, মাথা যন্ত্রণা করছে তার। এই যন্ত্রণাতেও হেসে মজা করে বলে, একটু কপাল ছুঁয়ে দেখোই না, তোমার ছোঁয়ায় হয়তো জ্বরটা সেরে যাবে সুহাসিনী। সুহা সত্যি বসে পড়ে ফ্লোরে, ঝুঁকে গিয়ে স্বচ্ছর কপালে হাত রাখলো। মুহূর্তেই অনুভব করলো ছেলেটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তীব্র উত্তাপ। সুহার অনুশোচনা হয়। কাল সন্ধ্যায়ও স্বচ্ছ বলেছিল সে অসুস্থ, সুহা বিশ্বাস করেনি, কিন্তু সত্যিই স্বচ্ছ অসুস্থ ছিল। সুহা নিরাশ স্বরে বলে, শরীর পুড়ে যাচ্ছে তো, কবে থেকে? স্বচ্ছ সুহার হাতটা কপালে চেপে ধরে বলে, বললাম তো বিকালে, বিশ্বাস করলে না নির্দয় রমণী। সুহা ছোট শ্বাস ফেলে বলে, কাল থেকে না খেয়ে আছেন? আশ্চর্য, সব কিছুতে মানুষ এত ছন্ন ছাড়া কি করে হয়? অসুস্থ বোধ করছেন জানার পরপরই তো আপনার উচিত ছিল ওষুধটা নেওয়া, তা না করে অসুখটাকে আরো জটিল না করলে শান্তি হয় না? স্বচ্ছ তাকায়, মিনমিনে দৃষ্টিতে চেয়ে থেকে সেভাবেই বলল, সুহাসিনী আমি বোধহয় তোমাকে চাইছি, আমার বোধহয় তোমাকে লাগবে। আমি কি এক বৃষ্টি জালে ফেসে গেছি সুহাসিনী? চ্যালেঞ্জ জিততে এসে তোমাকে জব্দ করতে এসে আমি বিশ্রীভাবে ফেসে গেছি। তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখলে আমার অসহ্য লাগছে। তুমি আর কখনো আমার কাছে ফিরবে না ভাবলেই নিজের উপর সহস্র রাগ জমছে। এটা কি ভালোবাসা? সুহা মুহূর্তেই হাত সরায়। স্বচ্ছ দৃষ্টি থেকে দৃষ্টি সরায় তৎক্ষণাৎ, বলে, এটা জেদ, স্রেফ আপনার জেদ। স্বচ্ছ বোকার মতো করে বলে, জেদ? হ্যাঁ জেদ। স্বচ্ছর এই হঠাৎ আসা তীব্র জ্বরের কারণে বোধহয় সুহার মনে একটু মায়া জাগলো। শরীরের উত্তাপ বুঝে কিয়ৎক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে নিচে গেল পানি আর একটা ছোট কাপড় আনতে, যাতে কপালে জলপট্টি দিতে পারে। অতঃপর নিচে গিয়ে কাপড় আর পানিও আনলো। স্বচ্ছকে মাথাটা সোজা করতে বলে যখন স্বচ্ছর পাশে বসতে নিবে, ঠিক তখনই স্বচ্ছ হাসলো, বলল, বউ হিসেবে বউয়ের মতো সেবা করতে এসেছো সুহাসিনী? সুহা তপ্ত শ্বাস ফেলে। সে মোটেও বউয়ের মতো সেবা করতে আসেনি, তবে তার মন বলছিল এই ছেলেটার সেবা করতে। এই অসুস্থ ছেলেটাকে এভাবে ফেলে যেতে তার নিজেরই মায়া হচ্ছিল, হয়তো 4 বছর আগের ভালোবাসার রেশের টানেই এই মায়া। সুহা তপ্ত শ্বাস ফেলে জানায়, আমাদের বাসায় এসে জ্বর বাঁধিয়েছেন, দায়িত্ব পালন করছি শুধু। স্বচ্ছ চোখ মেলে তাকাতেই কষ্ট হয়, মাথা ভার হয়ে আছে, চোখ জ্বলছে, তবুও চোখ খুলে তাকায় সুহার দিকে। মেয়েটাকে তার ইদানিং বিনা কারণেই দেখতে মন চায়, হয়তো অদৃশ্য একটা টানও কাজ করে, অথচ এমনটা চায়নি স্বচ্ছ। সে চেয়েছিল মেয়েটাকে তার টানে ফেলতে, শেষ পর্যন্ত সেই ফেসে গেল। বিষয়টা বুঝে উঠেই বলে, শুধুই দায়িত্ব? সুহা বিরক্ত হয় যেন। একটা মানুষের জ্বরে গা পুড়ে যাচ্ছে, তার উপর খাবারটুকু পর্যন্ত খায়নি, চোখগুলো লাল হয়ে আছে কেমন জ্বরের তাড়নায়। সুহা বলে, চুপ করে শুয়ে থাকুন, জ্বর আপনার দুপুরের মধ্যে না কমলে দাদাজানকে ডাক্তার আনার কথা বলতে হবে। স্বচ্ছ চুপ থাকে এবারে। সুহা কথা না বাড়িয়ে জলপট্টি দেয় কপালে, 1 বার 2 বার 3 বার, যতবারই দিল স্বচ্ছ সেভাবেই শুয়ে থেকে তার দিকেই তাকিয়ে থাকলো। সুহা কিছুই বলল না। অবশেষে স্বচ্ছই বলল নীরস স্বরে, এই যে আমি এখানে পড়ে আছি, মায়া হচ্ছে না কিঞ্চিত? সুহা দৃঢ় গলায় জানালো। না। স্বচ্ছর মন খারাপ হয়, পুনরায় বলে, এই যে আমি অসুস্থ, জ্বরে পড়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে না? কেন হবে? স্বচ্ছর মুখটা চুপসে গেল কেমন যেন, বিড়বিড় করে বলে, নির্দয় রমণী। কতটুকু বলেই চোখ বুঝলো স্বচ্ছ। বেশ কিছুটা সময় চুপ থেকে হুট করে চোখ বন্ধ রেখে বিড়বিড় করে বলল, সুহাসিনী তুমি আমার জীবনে আচমকাই ঝোড়ো হওয়ার ন্যায় আসা এক অনুভূতি। এই অনুভূতিটা অদ্ভুত, বুঝে উঠি না কি এক বিভৎস অনুভূতি তুমি তৈরি করে দিলে বলো তো। সুহা গলল না কথাগুলোতে, বরং রেগে গেল বেশ। এমন ভঙ্গিতে তাকালো, জলপট্টি সরিয়ে বাটিতে রাখতে রাখতেই রাগ নিয়ে বলে উঠল, জ্বরের ঘোরেও বসে বসে নাটক করবেন না, এসব নাটক এখন সস্তা লাগে। স্বচ্ছর এবার ফুঁসে ওঠে, অথচ উত্তর করে না। এই একটা মেয়ে যার সামনে সে সত্যিকারের আবেগ প্রকাশের চেষ্টা করে,
কষ্ট বোঝানোর চেষ্টা করে, অথচ এই একটা মেয়ে তাকে কি যাচ্ছে তাই ভাবে অপমান করে, অবিশ্বাস করে আর অবহেলা করে। সে চুপ থাকে, সিদ্ধান্ত নেয় এই মেয়েটার সামনে সে দ্বিতীয়বার আর আবেগ প্রকাশ করবে না। তাই তো চিত হয়ে সোজা মতো শুয়ে থাকলো। সুহা সেভাবে শুয়ে থাকতে বলে, উঠুন, মাথায় পানি দিব, ভালো লাগবে। স্বচ্ছ টান টান স্বরে উত্তর দেয়। প্রয়োজন নেই। জ্বর সারবে? তেরা স্বরে উত্তর দেয় সে। না শাহরুখ। সুহা এবারে শক্ত স্বরে উত্তর দেয়। জেদ করবেন না, আমি আপনার আব্বু আম্মু নই যে আপনার জেদ শুনবো। ধরে কাক ভেজা করে গোসল করিয়ে দিব বলে দিলাম। স্বচ্ছ উত্তর দেয় না। সুহা এবারে জোরালো স্বরেই বলে ওঠে, কি হলো, কথা কানে যায় না আপনার? গেছে। তাহলে উঠুন। স্বচ্ছ উঠে এবারে সুহার কথার জবাব না দিয়ে ছাদে গিয়ে বসে। সুহা ততক্ষণে বালতি করে পানি এনেছে। স্বচ্ছ মাথা নোয়াতে বলেই পানি ঢালে। তারপর পানি দেওয়া শেষে বিপত্তি বাঁধে চুল মোছা নিয়ে। সুহা জিজ্ঞেস করে, তোয়ালে আছে? স্বচ্ছ ততক্ষণে তার গলায় উত্তর দেয়, কি করে জানবো তোমরা এভাবে অনাদরে দূরে সরিয়ে চিলেকোটার ঘরে থাকতে দিবে? জানলে তো আনতাম। যাই হোক, তোমার ওড়না দিয়ে মুছিয়ে দাও না। সুহা ছোট শ্বাস ফেলে। তাকিয়ে দেখে স্বচ্ছর ভেজা চুল বেয়ে পানি পড়ছে কপালে। নিঃসন্দেহে স্বচ্ছকে ইউরোপে সুন্দর লাগছে, বোধহয় একটু বেশি। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, তবুও সুহা নজর সরালো। স্বচ্ছর কথা মতো নিজের ওড়নার এক কোণা দিয়ে স্বচ্ছর চুল মুছতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে দাদার লাঠির ঠকঠক আওয়াজ শোনা গেল। বললেন, কি করছো? এই ছোকরার মাথা তুমি কেন মুছে দিচ্ছ? ছোট বাচ্চা ও। সুহা হাত সরিয়ে নেয়। দাদা জানের দিকে চেয়ে উত্তরে বলে, জ্বর ওনার। স্বচ্ছ তখন বিড়বিড় বলে, চলে এসেছে এই ইভিল দাদাজান, কাছাকাছি দেখলেই গা জ্বলে তার। দাদাজান অবশ্য শুনতে পেল না কথাটা। সুহাকে বলল গম্ভীর গলায়, তাতে তোমার কি এসে যাচ্ছে? স্বচ্ছ এবারে উত্তর করে, আমার জ্বরে আমার বউয়ের এসে যাবে না তো কি আপনার এসে যাবে ডিয়ার দাদাজান? দাদাজান রেগে তাকায়। চোখগুলোতে তাকিয়ে থেকে সন্দেহী স্বরে জানায়, চুপ করো বেয়াদব ছেলে, চোখ দুটো তো দেখে মনে হচ্ছে নেশা করেছো। এই শোনো, আমার বাসায় কিন্তু নেশা পানি দেখলেই সোজা উষ্টা মেরে ছাদ থেকে ফেলে দিব। স্বচ্ছ এবারে বাঁকা হাসে, ঠোঁটে লিয়ে শুধায়, মনে হচ্ছে দাদাজানের নেশা সম্পর্কে খুবই ভালো অভিজ্ঞতা আছে। কি বলুন দাদাজান? দাদাজান সোজা লাঠি তাক করে, বলে, এই ছেলে, লাঠি দেখেছো? পিঠের চামড়া উঠিয়ে নেব। স্বচ্ছর দাঁত কিরমির করে শুধায়, আপনার জিনগুলাই আমার বউয়ের ডিএনএতে ভর করেছে, নয়তো আমার বউ এতটা নির্দয় হওয়ার কথা নয়, কখনোই নয়। ছুটি নীরবে বসে আছে। বাইরে ঠান্ডা আবহাওয়া, আকাশ অল্প মেঘলা, প্রকৃতি বোধহয় বর্ষণ চাইছে। ছুটি নীরবে বসেই তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো প্রকৃতিটাকে। ভাবে শীতের পর প্রথম বৃষ্টির মতোই তার কাছে একটা বার্তা এসেছিল। তার আবির ভাই তাকে ভালোবাসে। ছুটি সেই বার্তাটা পেয়ে যতটুকু খুশি হয়েছিল, এখন ঠিক ততটাই উদাস। কারণ আবির ভাই হুট করেই আবার উধাও হয়ে গিয়েছে। সোহার থেকে শুনেছে সুহাদের বাসাতে কেবল স্বচ্ছই গিয়েছে, অর্থাৎ আবির যায়নি। গেল কোথায়? ছুটির মন খারাপ হয়। যাও ছেলেটাকে দু এক পলক দেখা মিলতো, এখন তাও হবে না। ছুটি কয়েকবার মেসেজও করেছে জানতে চেয়ে কী অবস্থা, অথচ আবির বরাবরের মতোই তাকে পাত্তা না দিয়ে রিপ্লাই করেনি। ছুটি এই পর্যায়ে উদাস হয়েই বাসা ছেড়ে বের হলো। বন্ধুরা সহ গেল কফি খেতে। সেখানে সাদও ছিল। 3 জন মেয়ে এবং একটা ছেলে কফির মগ নিয়ে ছবি তুলে স্টোরি দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তারপর চলল ঘন্টা 3-4 আড্ডা। অথচ এই 3-4 ঘন্টাতেই পৃথিবীতে বেঁচে থাকা কোনো এক যুবক যে নাক ফুলিয়ে রাগে ফুঁসছে তা কি ছুটির জানা ছিল? ছুটি জানতো না। যখন বাসায় ফিরল তখন দেখলো তার আবির ভাই তাকে কল দিয়েছিল, তাও তার ফোন সাইলেন্ট থাকা অবস্থাতে। ছুটির আফসোস হলো। পর মুহূর্তেই বার কয়েক কল দিতেই ওপাশ থেকে ভেসে এলো এক ধমক। বলদের মতো এভাবে কল দিচ্ছিস কেন বারবার? যখন কল দিয়েছি তখন তুলেছিস। ছুটি অভিমান নিয়ে শুধালো, আপনাকে তো যখন মেসেজ দিয়েছি মেসেজের রিপ্লাই দেননি আবির ভাই। আমারটা আর তোরটা এক নয়। তাহলে ভিন্ন? আবির এক ধমকে বলে। আমি তোর চাইতে বড়। ছুটি কিভাবে যেন সাহস করে বলে ফেলল। তাতে কি? ব্যাস, আবিরের রাগটা যেন আরেকটু বাড়ল। বলল, ওই ছেলেকে একবার মেরেছি না, হাড়গোড় ভাঙিনি। আর ওই ছেলের সাথে মিশতে গেছিস কেন? ছুটির গলা নেমে আসে এবারে। বুঝতে পারে আবিরের রাগের কারণ। নরম স্বরে উত্তর দেয়, বন্ধু হয় ওকে বল। আবির রেগে শুধায়, ছেলে বন্ধু রাখবি কেন? ও শুধুই বন্ধু, আপনি রেগে যাচ্ছেন কেন? ফির রাগ নিয়ে বলে,
আমি রাখলে তোর কি? ছুটি এবার ছোট শ্বাস ফেলে। আবির কিছু না বলতেই বলে ওঠে, ঠিক আছে, এবার সাথে সাথে আর মিশবো না আবির ভাই। বিকালের দিকে স্বচ্ছর অবস্থার আরেকটু অবনতি ঘটল। হুঁশি নেই ছেলেটার তখন। বাধ্য হয়ে স্বচ্ছকে ছাদের চিলেকোঠার ঘরটা থেকে বাসার একটা রুমেই থাকার অনুমতি দিলেন দাদাজান। স্বচ্ছর বাবা মাকে খবর দেওয়ার পাশাপাশি ডক্টর আনালেন বাসায়। ডক্টর ওষুধপত্র দিয়ে চলে যেতেই সুহা নীরবে চেয়ে থাকে। উপরে উপরে রাগ দেখালেও এই মুহূর্তে এসে তার সত্যিই মায়া হচ্ছে। দুদিনেই বোধ হচ্ছে ছেলেটার মুখ শুকিয়ে গিয়েছে। চোখ জোড়ায় সে চঞ্চলতা কিংবা অহংকারী ভাবটা চোখে আসে না যেন। সুহা তাকালো। দুপা বাড়িয়ে যখন স্বচ্ছর মাথায় হাত বুলাতে হাত বাড়ালো, ঠিক তখনই দাদাজান হুঙ্কার ছুড়লেন, এই ছেলের থেকে দূরে দূরে থাকবে। যা নাটকবার ছেলে, দেখা গেল জ্বরটা ওই বাঁদর ছেলের নাটকই। সুহার ভালো লাগলো না কথাটা। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে ছেলেটার, হুঁশ জ্ঞান নেই। সে ছেলে এই অবস্থাতেও নাটক করবে? বলল, জ্বরে বেহুশ হয়ে আছে দাদাজান, এটা নিশ্চয়ই নাটক না? দাদাজান বিশ্বাস করলেন না কথাটা, ব্যঙ্গ করে বললেন, আবার নাটকও হতে পারে। দিন 15-র মধ্যে তোমার মনে জায়গা করতে অনেক কিছুই করতে পারে। আমি এই ছোকরাকে বিশ্বাস করি না। কথাটা বলেই দাদাজান রুম ছেড়ে বাইরে গেলেন। সুহা দীর্ঘশ্বাস ফেলে। খাটের এক কোনায় বসে হাত ছোঁয়ায় স্বচ্ছর কপালে। এখনো উত্তাপ। কপালে পড়ে আছে এলোমেলো চুল। কতটা মায়াময় লাগছে মুখটা। সুহা যখন তাকিয়ে থাকে মুখ পানে, ঠিক তখনই রাহা পেছন থেকে বলে ওঠে, আপু, দুলাভাই কি কিউট ভাবে ঘুমায় তাই না? ঘুমালে কি সুন্দর লাগে দেখ। রাহার মুখে চঞ্চল হাসি। সুহার রাগ হয়, স্বচ্ছকে অন্য কেউ কেন সুন্দর বলবে? অন্য কেউ কেন ওর ঘুমানো মুখটা দেখে ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে? সে নিজের বোন হোক বা অন্য কেউ। সুহা নিজের বোনের প্রতি এই ঈর্ষা বোধে বিরক্ত হয়। দাঁতে দাঁত চিবিয়ে বলে, তো তোর কি, বিয়ে করবি? ছি আপু, তোমার বর তো আমার বর না হলে না হয় বিয়ে করার জন্য আগ্রহ নিয়ে বসে থাকতাম, কারণ ভাইয়া সুন্দর। সুহা চুপ থাকে। দাদাজানকে সে এতকাল দমিয়ে রেখেছিল। স্বচ্ছর সাথে না হওয়া সংসারটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টাটাও এতকাল সেই করেছিল। দাদাজান তো শুরু থেকেই স্বচ্ছর তেমন কাজ পছন্দ করেনি। রাগ গিয়ে ফুঁসেছিল। সুহা এতকাল দমিয়ে রাখতে পারলেও শেষ সময়ে যখন দাদাজানের রাগের দাবানলে পড়তে হয়, তখনই স্বচ্ছকে জ্বালানো শুরু করেছিল সে। ভেবেছিল স্বচ্ছ ফিরবে শুধুই তার জন্য। স্বচ্ছ ফিরেই তাকে চাইবে, অথচ তা হলো না। স্বচ্ছ দেশে ফিরেও বাউন্ডুলে পনা দেখালো, চ্যালেঞ্জ জেতার নেশা দেখালো, যা দাদাজান জানার পর থেকেই দ্বিগুণ রাগে ফুঁসছেন। শুধু প্রকাশ করতে পারছেন না। সোহা জানেন দাদাজান স্বচ্ছকে কখনোই মেনে নিবে না। এখন তো আরও না। ছোট শ্বাস ফেলেই বলে, দুদিন পর তো আমার বর থাকবে না, দাদাজান ভেঙে দিবেন তো সম্পর্কটা, তখন তুই বিয়ে করে নিস। রাহা ভ্রু বাঁকিয়ে তাকায়, বলে, এভাবে বলছিস কেন? তুই কি রেগে যাচ্ছিস আপু? রাখবো কেন? রেগে যাওয়ার মতো কিছু বলেছিস নাকি? আশ্চর্য। রাহা ঠোঁট উল্টায়, বোনের পাশে বসেই কৌতূহল নিয়ে শুধায়, আচ্ছা, তুই কি সত্যিই ভালোবাসিস না ভাইয়াকে? আমার কেন যেন মনে হয় যে তুই ভালোবাসিস দুলাভাইকে। সুহা শান্ত স্বরে উত্তর দেয়, ভালোবাসতেও ভালোবাসার মর্যাদা তো উনি রাখেননি, তাই না? উনি রাখতেন, আমি নিজেই নিজেকে সমর্পণ করতাম তার তরে। রাহা মন খারাপ করে পুনরায় বলে, আমার তো মনে হয় দুলাভাইও তোকে ভালোবাসে, না হয় কি এত দূর ছুটে আসতো? ওসব তার জেদ আর অহংকার, জয়ী হওয়ার নেশা। স্বচ্ছর সেবা করার দায়িত্বটা নিল সুহা নিজেই। শত হোক নিজের ভালোবাসার মানুষ বলে কথা। শখের পুরুষ তো, মায়া ভুলে থাকা যায় না। তাই তো জলপট্টি দেওয়া হতে ওষুধ খাওয়ানো সহ খাবার খাওয়ানো, সবটাই সুহা করলো। অবশেষে স্বচ্ছ যখন রাতে জেগে ওঠে, সুহা তাকায়। কপালে হাত রেখে বুঝে জ্বর পড়েছে এখন। দ্রুত পায়ে পুনরায় রান্নাঘরে গিয়ে স্বচ্ছর জন্য খাবার আনে। বলে, খেতে হবে। স্বচ্ছ এদিক ওদিক তাকায়। মুখ তেতো ঠেকছে তার, খেতে ইচ্ছে হচ্ছে না। শরীর ম্যাচ ম্যাচ করছে। স্বচ্ছ বুঝে না উঠে এদিক ওদিক চেয়ে বলে, আম্মু কোথায়? আম্মুকে একটু ডেকে দিবে সুহাসিনী? সুহা সরু চোখে তাকায়, উত্তরে বলে, আম্মু নেই, আমি আছি, আমার কথা শুনতে হবে। আম্মুর হাতে খাবো। সুহা তপ্ত শ্বাস ফেলে, বলে, আমি খাইয়ে দিব, হবে? স্বচ্ছ শরীর ক্লান্ত। উঠে বসার শক্তিটুকুও বোধহয় পাচ্ছে না সে। তবুও উঠে বসার চেষ্টা চালাতে লাগলো। বলল, তুমি? স্বচ্ছ উঠতে পারল না, বরং আগের মতোই শুয়ে থাকলো। বলল, এনার্জি পাচ্ছি না। কি করেছো আমার যে এনার্জি সব হারিয়ে গেছে? কোনো জাদু টাদু করে ফেলোনি তো?
সুহা দাঁতে দাঁত চাপে। একটা মানুষ এতটা অসুস্থ হওয়ার পরও কি করে এমন ঢং করতে পারে বুঝে না সে। বলে, জানি না, এবার বলুন আমার হাতে খাওয়া যাবে নাকি? স্বচ্ছ ক্লান্ত মুখে আলতো হেসে বলে, তুমি আমায় বিষ মিশিয়েও খাইয়ে দিতে পারো সুহাসিনী। তোমাদের পরিবারটাই ভয়ঙ্কর নির্দয়। দাদাজান আর তোমার তো স্টোন হার্ট, অসম্ভব কিছু নয়। সুহার এবারে রেগে তাকায়, বিরক্ত হয়ে বলে, এর নাকি এত জ্বর, জ্বরে উঠে বসতে পারছে না পর্যন্ত, অথচ ফটর ফটর করে কথা বলেই যাচ্ছে। স্বচ্ছ প্রশ্ন ছুড়ে, কথা অফ রাখবো? চুপচাপ খাবেন এখন, তারপর ওষুধ খাবেন। স্বচ্ছ যেন সুহার সামনে অনুভূতি দেখাতে চাইল না, বরং জেদ নিয়ে বলল, আমি নিজের হাতে খেতে পারি। সুহা খাবার ঠেলে দিল, বলল, তাহলে নিজের হাতেই খান। স্বচ্ছ উঠে বসতে চাইল, অথচ শরীর দুর্বল। সুহা তা দেখেই বলল, উঠে বসারও তো শক্তি দেখছি না। টানা একদিন না খেলে তো এমনই হবে, তাই না? সব কিছুতে পণ্ডিতগিরি না দেখালে তো আবার আপনার চলবে না। স্বচ্ছ কেমন করে তাকায়, যেন চোখ জোড়ায় কত অভিমান ছোট বাচ্চাদের ন্যায়। সুহা এই প্রথম এই চাহনি দেখে হাসি পেল, অথচ হাসল না। স্বচ্ছ বলে, সব সময় রেগে রেগেই কথা বলো কেন? ভালোবেসে কথা বলা যায় না? না, যায় না। স্বচ্ছর জ্বরের খবর পেয়ে ওর আম্মু এসেছে ছুটে, তবে আব্বু আসেনি। স্বচ্ছর আম্মু সায়েদা খানম এসেই ছেলেকে ঘুমোতে দেখে হাত বুলালেন চোখে মুখে, ঝুঁকে আলতো চুমু দিলেন কপালে। তারপর দাদাজানের করা কর্মকাণ্ড সমূহ রাহার কাছ থেকে শুনেই সাহেদা খানম নীরবে রাগে পুষলেন। শত হোক ছেলে তো, যে ছেলেকে তিনি কোলে কোলে বড় করেছেন, সে ছেলেটাকে ধুলোবালিতে চিলে কোঠাতে, তাও মেঝেতে থাকতে দেওয়া হলো। এতটা অনাদর। সাহেদা খানম দীর্ঘশ্বাস ফেলেন। এসে পর্যন্ত এখানে কোনো কিছু না খেয়ে ছেলের পাশে বসে থাকলেন। অবশেষে যখন স্বচ্ছ চোখ খুলল, তখন সাহেদা খানম হাসেন, জানতে চান কেমন লাগছে। অথচ ওনাকে নিরাশ করে দিয়ে স্বচ্ছ জানায়, আম্মু, আমার জ্বরটা হুট করে কেন নামলো জানো? ওই মেয়েটার জন্যই। ওর কথা ভেবে ভেবেই আমি অসুস্থ হয়ে গেলাম আম্মু। সব দোষ ওই মেয়ের। কথাগুলো বলে পর মুহূর্তেই মায়ের কোলে মাথা রাখল স্বচ্ছ, হতাশ স্বরে জানায়, আম্মু, তোমরা কি নির্দয় এক রমণীর সাথে বিয়ে দিয়ে দিয়েছো আমার? এই নারীর মন পাথরের চাইতেও কঠিন। আমি কখনোই এই নারীর মনে জায়গা করতে পারবো? স্বচ্ছর মা ছেলের এতগুলো কথার বিনিময়ে একটাও উত্তর করলেন না, বরং ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে নীরব স্বরে শুধায়, কাল আমার সাথে বাসায় ফিরবি স্বচ্ছ? স্বচ্ছ তৎক্ষণাৎ নিরাশ স্বরে জানায়, অসম্ভব। 15 দিনের পরীক্ষা আমার, উত্তীর্ণ না হলে বউ ফসকে যাবে। ও এমনিতেও ফসকে গেছে স্বচ্ছ। ওর দাদাজান তোমায় পছন্দ করে না, এই কথাটা আমাদের বারংবার বলেছে উনি। তবুও এতদিন সম্পর্কটা ছিল শুধু মাত্র সোহার কথাতেই। কিন্তু এখন তো তুমি সোহার কথা বলার কোনো জোর রাখোনি। স্বচ্ছর মা শান্ত হয়ে তাকায়, কি করেছি? দেশে এসেও মেয়েটাকে গুরুত্ব না দিয়ে তোমার বলদ বলদ কাজ কারবার উপহার দিয়েছ, এটাই কি যথেষ্ট নয়? স্বচ্ছ একটু সুস্থ হতেই শুরু হলো তার বলদময় কাণ্ড কারখানা। সকাল সকাল উঠেই ঘরময় পাইচারি করে সে গুগলে সার্চ দিয়েছে কিভাবে মেয়েদের মন জয় করা যায়। অতঃপর বিভিন্ন সোর্স খোঁজাখুঁজি করে সে উপহার দেওয়া এবং বউয়ের প্রশংসা করার সিদ্ধান্ত নিল। কিন্তু এখানেও বিপত্তি, কি উপহার দিবে এইসব নিয়ে ভাবতে ভাবতেই রাহাকে পেল। তারপর রাহাকে নিয়ে বের হয়ে সারা বিকেল ঘুরঘুর করে রাতে ফিরল স্বচ্ছরা। সুহা যখন দরজা খুলল, এমনভাবে চাইল যেন স্বচ্ছকে গিলে খাবে। স্বচ্ছ বোকা বোকা চোখে তাকায়, চোখে হেসে বউয়ের প্রশংসা করার উদ্দেশ্যে বলে, সুহাসিনী, এভাবে তাকাচ্ছ কেন? রেগে তাকালে তোমায় সুন্দর লাগে, প্রেমে পড়ে যাই। স্বচ্ছ যদিও মন থেকে এই প্রশংসাটা করল, কিন্তু সুহা বিরক্ত হলো। অহেতুক এই প্রশংসায় সে গলে গেল না, বরং বোনের আর স্বচ্ছরা হাত ভর্তি শপিং ব্যাগ দেখে বিরক্ত গলায় শুধালো, এতক্ষণ ধরে দুজনে কোন রাজকার্য উদ্ধার করলেন? আর হ্যাঁ, আপনার না জ্বর? পরশু তো উঠে বসে খেতেও পারছিলেন না। স্বচ্ছ দাঁত কেলিয়ে হেসে দেয়, তৎক্ষণাৎ উত্তর করে, বউয়ের সেবা পেয়ে সুস্থ হয়ে গেছি, একেবারে ফাইন। দেখো কপালে হাত দিয়ে, জ্বর নেই। ভালো, তাহলে কাল সকালে এখান থেকে চলে যাবেন। দাদাজান পছন্দ করছেন না আপনার থাকাটা, আর পাড়া প্রতিবেশীও অনেক কিছু বলে বেড়াবে আপনি এভাবে থাকলে। স্বচ্ছর হাসি খুশি মনটা এক মুহূর্তেই বোধহয় নীরব হয়ে গেল, চাপা রাগ লাগলো। তুমি খুব অহংকারী সুহাসিনী, সবসময় এমনভাবে অপমান করো যেন মনে হয়
আমাকে একটা সাধারণ মানুষ হিসেবেও গণ্য করো না তুমি? সুহা সরু চোখে তাকায়, ফোঁস করে বলে। গণ্য করার পদ রাখেননি তাই? কথাটা বলেই সুহা বিরক্ত মুখে চলে যায় সেখান থেকে। স্বচ্ছ তপ্ত শ্বাস ফেলে। এক নজর সুহার চলে যাওয়ার দিকে তাকিয়ে পর মুহূর্তে রাহাকে বলে ওঠে, সব সময় মেজাজের 12টা বাজিয়ে দেয় তোমার বোন। কত সুন্দর প্রেম নিবেদন করে গিফট করতাম শাড়িগুলো, তা না, আমার প্রেম নিবেদনের আর মোডই রাখিনি। রাহা হেসে উঠে, বিনিময়ে বলে ওঠে, রাগ করবে না ভাইয়া, আমি তো আপুর শেষ অবধি আপনার হবই, চিন্তা করবেন না। স্বচ্ছ হতাশ হয়ে শ্বাস টানে, কিরমির করে বলে ওঠে, ওই ভিলেন দাদাজান তো চায় না, মনে হয় না শেষ অবধি তোমার বোন রে সে আমায় দিবে। আচ্ছা, যদি ওর বিয়ে অন্য কোথাও দিয়ে দেয় তোমার ওই ভিলেন দাদাজান? আপনার সাথে তো ডিভোর্স হয়নি এখনো, কি করে দিবে? স্বচ্ছ দাদাজানের প্রতি রাগে ফুঁসে নাক ফুলিয়ে নিয়ে বলে ওঠে, দিতে চাইলে কিন্তু আমি সোজা বউ নিয়ে ভাগবো, এক চুলও ছাড় দিব না। সাহস কত আমায় নোটিশ পাঠালো? রাহা ফের হাসে, বলে, নোটিশ পাঠানোর 90 দিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ এমনিতেই কার্যকর হবে না। আপনার হাতে আরও অনেক দিন দুলাভাই, চেষ্টা করে যান, আপু ঠিক রাজি হবে। স্বচ্ছ বিড়বিড় করে বলে ওঠে, 90 দিনকে কমিয়ে তোমার দাদাজান ষড়যন্ত্র করে 15 দিন বানিয়ে দিয়েছে। শালা ষড়যন্ত্রকারী দাদাজান। রাহা এবার হেসে জিজ্ঞেস করে, ভালোবাসেন আবার আপুকে? স্বচ্ছ চুপ থাকে। প্রশ্নটা নিজেই নিজেকে করে থমকে যায়। তার কপালে কি এই অস্থিরতা, এই দুর্বলতা আসার কথা ছিল? সে তো ভাবেইনি কখনো এভাবে সে দুর্বল হয়ে যাবে কোনো নারীর প্রতি। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে, উত্তর এড়িয়ে গিয়ে বলে ওঠে, ভালোবাসলে কি কি প্রমাণ করা লাগে রাহা? রাহা উত্তর করে, ভালোবাসা প্রমাণ করার বিষয় নয় দুলাভাই, ভালোবাসা হলো অনুভবের বিষয়। তখন রাত। স্বচ্ছকে আলাদা রুমে অর্থাৎ দাদার সাথে থাকতে দেওয়া হলেও রাহার সাহায্য নিয়ে সে কিছু সময়ের জন্য সোহার রুমে গেল। পা টিপ করে বিছানায় বসে সোহার জন্য কিনে আনা শাড়িগুলো রাখলো সোহার মাথার কাছেই। পর মুহূর্তে একটা চেকুট রাখলো। স্বচ্ছ তাকায় ঘুমে থাকা মেয়েটার দিকে। অল্প আলোয় নিঃসন্দেহে মায়াবী বোধ হচ্ছে। স্বচ্ছ একটু ঝুঁকে কয়েক সেকেন্ড এক পলকে তাকিয়ে থেকে শুধায়, তুমি আমার প্রথম অস্থিরতা সুহাসিনী, তুমি আমার প্রথম অনুভূতি, তুমি প্রথম যার কথা আমি ঘুমাতে গিয়েও ভাবি। বউ না তুমি? বউ হয়ে থেকো আমার, অন্য কারোর বউ হতে কিন্তু আমি দেব না সুহাসিনী, মাইন্ড ইট। কথাগুলো বলেই স্বচ্ছ পা বাড়ালো রুমের বাইরে। তার ঠিক মিনিট দুয়েক পরে রুমে এলো রাহা। ইচ্ছে করেই সুহাকে জাগিয়ে দেওয়ার জন্য ঠেলে বলে উঠল। ছোট বোনের ডাকে সুহা বিরক্ত হয়। চোখ কাচুমাচু করে উঠে বসতেই রাহা আলো জ্বালালো। শপিং ব্যাগ সামনে রেখে বলল, তুই কি ঘুমের মধ্যে শপিংয়ে গিয়েছিস? তোর কাছে এতগুলো শপিং ব্যাগ কেন? সুহা তাকায়, মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারে এগুলো স্বচ্ছর হাতে থাকা সেই শপিং ব্যাগগুলোই। আর রাহার হাতে যেগুলো ছিল ওইগুলো রাহার জন্য কিনে দিয়েছে সম্ভবত। সুহা রাহা এবং স্বচ্ছর এই নাটক বুঝে উঠে বিরক্ত কণ্ঠে বলে, কি শুরু করেছিস এসব? তুই নিজেই ওই লোকের হয়ে এগুলো এখানে রেখে এখন নাটক করছিস? মার লাগাবো? আপু দেখ না ভেতরে কি আছে, দেখ না কি দিয়েছে। দেখাবো না? তোকে কি দিয়েছে তা কি জানতে চেয়েছি আমি? আমাকে তো শুধু 3টা শাড়ি দিয়েছে আপু, বেশি না। 3টা শাড়ি, তাও কিনা বেশি না। সুহার আগে ফুঁসে, তাকে আগে গিফট না করে তার বোনকে কেন গিফট করবে? কি সম্পর্ক তার বোনের সাথে? পুরুষ মাত্রই ছুকছুকে স্বভাব, বিশ্বাস নেই। সুহা বাঁকা চোখে তাকায় বোনের দিকে। কিছু বলতে নেবে ঠিক তখনই রাহার ফোন বাজে। রাহা যেন বিরক্ত হয়, নিরাশ স্বরে বলে, কোন ছাগল এক রাত বিরাতে আমার কল দিচ্ছে, এটাই বুঝতে পারছি না। আপু কল যখন দিচ্ছেই কথা তো বলবি নাকি? অথচ কথাই বলছে না, কল করে চুপ করে বসে আছে। কথাগুলো বিরক্ত হয়ে ঝাঁঝালো স্বরে বলতে বলতেই রাহা জানালার পাশে গেল। ঠান্ডা বাতাস শরীরে ছুঁয়ে যেতেই কল রিসিভ করলো সে। বিরক্ত হয়ে বলে, সমস্যা কি ভাই? কে আপনি? রাত দুপুরে কল দিয়ে বিরক্ত করছেন কেন বলুন? ও পাশের মানুষটা কথা বলে না, শুধু নিঃশ্বাসের শব্দই ভেসে আসে। রাহা ফের বিরক্ত হয়ে কল রাখলো, অথচ একটু পর আবারও কল এলো। রাহা ফের কল তুলল।
কিন্তু এবারেও নীরবতা, কোনো শব্দ নেই, কথা নেই, কেবল নিঃশ্বাসের আওয়াজ। রাহা ঘুমিয়ে পড়তেই সুহা শাড়িগুলো দেখলো নিজে একা একাই। শাড়ির সাথে অবশ্য মিলেছে কাজল, আলতা, হাতের চুড়ি, রূপোর নুপুর এবং একটা শুকনো বেলি ফুলের মালা, সাথে একটা চিরকুট। সুহা বুক ধুকপুক করে। বোকা লোকটার বোকা কাণ্ড কারখানা দেখে তার ইচ্ছে হয় বকাঝকা করতে। একসাথে এত কিছু গিফট করে কে? যেন মনে হচ্ছে বিয়ের কেনাকাটা করছে সে। সুহা মনে মনে হালকা হাসেও চিরকুট মেলে পড়া শুরু করে। সুহাসিনী, আজকের রাতটায় তোমায় শাড়ি পরিহিত অবস্থায় দেখতে পারি? একটাবার দর্শন দিবে? অপেক্ষায় থাকবো ছাদে। সুহা পুরো রাতটা এই চিরকুট হাতে নিয়ে কাটিয়ে দিল তীব্র অস্থিরতায়। সে শাড়ি পরবে, ছাদে যাবে নাকি পরবে না, এই দ্বিধা নিয়েই সারাটা রাত কাটলো তার। পর মুহূর্তেই কি বুঝে মায়া হলো যখন প্রায় ভোর হয়ে আসবে তখন। হুট করে হৃদয় গলল তার। একটা লাল শাড়ি হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। তারপর যত্ন নিয়ে শাড়িটা পরল। এলোমেলো খোলা চুলে গুছল বেলি ফুলের মালাটা, চোখে কাজল। পুরো এক নির্ঘুম রাত্রির অস্থিরতা নিয়ে সে রুম ছেড়ে বের হলো। হৃদয়ে তখন ধুকপুক করা অনুভূতি। এই প্রথম সে ওই মানুষটার কথা রাখতে নিজেকে শাড়িতে সাজিয়ে তার সামনে যাচ্ছে, এই প্রথম। তখনও সকালের আলো ফুটেনি, আধো অন্ধকার। দূর রাস্তায় দু একটা গাড়ি ছুটছে। আশপাশে কোথাও শোনা যাচ্ছে কুকুরের গলার শব্দ। সোহা পা বাড়িয়ে ছাদে গেল। আশেপাশে ছাদে তাকালো। নাকে এলো নিকোটিনের তীব্র গন্ধ, কানে এলো স্বচ্ছর গলা। সুহাসিনী, অবশেষে একটা পুরো রাত অপেক্ষা করিয়ে দেখা দিলে বলো। সুহার বুকের অস্থিরতা আরেকটু বাড়ল বোধ হয়। প্রতিদিনের সাহসী সুহাকে আজ একটু নড়বড়ে দেখালো, কেমন যেন অপ্রস্তুত। তাকিয়ে দেখলো স্বচ্ছকে। ঠোঁট এলিয়ে হেসে পর মুহূর্তেই নিজেকে শক্ত দেখানোর উদ্দেশ্যে বলে ওঠে, এখনো ছাদে গেছেন আপনি? কি করছেন এখানে? স্বচ্ছ নীরব দৃষ্টিতে চেয়ে থাকে। মৃদু আলোয় সুহাকে লাল শাড়িতে পরখ করে মনোযোগী হয়ে। মেয়েটাকে শাড়িতে বোধ হয় আর একটু বেশি সুন্দর বোধ হলো স্বচ্ছর। তাকিয়েই থাকতে ইচ্ছে হলো। বুকের ভেতর অনুভূতির শিহরণ জাগলো। স্বচ্ছ পা বাড়ায়। সামনে এসে সুহার কানের কাছে চুলগুলো উড়িয়ে দিয়ে ঘোর লাগা স্বরে বলে, ভাগ্যিস ছিলাম, না হলে তো তোমায় শাড়িতে দেখা হতো না। সুহা কেমন যেন কেঁপে ওঠে কণ্ঠটা শুনে। ঘাবড়ানো স্বরে বলে ওঠে, আমি ভেবেছিলাম আপনি চলে যাবেন, তাই এসেছি। স্বচ্ছ হাসে তার সাহসী বউয়ের এমন কথা শুনে। ঠোঁট বাঁকিয়ে বলে, শিওর? আমার তো মনে হচ্ছে আমি আছি বলেই তুমি এসেছো সুহাসিনী। সুহা চুপ থাকে কিয়ৎক্ষণ। নার্ভাস ফিল হয় তার। স্বচ্ছ এমনভাবে তাকিয়ে আছে কেন? কি দেখছে এভাবে তাকিয়ে? সোহার তো অস্বস্তি লাগছে এই দৃষ্টিতে। হাত পা ঘামছে। সোহা কিছুটা পিছু সরে কথা ঘুরাতে বলে, রাত জেগে কি কেবল সিগারেটই টেনেছেন? গন্ধে তো থাকা যাচ্ছে না। স্বচ্ছ হেসে ওঠে। হেসে বলে, কি করব বলো? যাদের বউ থাকে না তাদেরকে সিগারেট দিয়েই শান্তি খুঁজতে হয়। আর বাসায় হলে তো তোমার ভিলেন দাদাজান আবার নেশাখোর বলে লাথি মেরে বের করে দিত, তাই ছাদই বেস্ট। কথাটা বলেও ফের হাসি স্বচ্ছ। তাকিয়ে দেখে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। স্বচ্ছ বুঝে ওঠে এটা কিসের বৃষ্টি। সারা রাত সে জেগে থাকলো, ব্যবসা গরমে সিগারেট টানলো, অথচ বৃষ্টি নামলো না। আর যখনই তার সুন্দরী প্রেয়সী শাড়ির সামনে উপস্থিত হলো তখনই বৃষ্টি নামলো। এটা কি প্রেমের বৃষ্টি নাকি আকাশও তার বউয়ের এরূপ রূপ দেখে মুগ্ধ, তাই বৃষ্টির মাধ্যমে বোঝাচ্ছে? স্বচ্ছ ফের বলে, এই অসময়ে বৃষ্টিটা কিসের বলো তো? প্রেম বৃষ্টি নাকি বউ বৃষ্টি? সুহা কেমন করে তাকালো এবারে, যেন রেগে খেয়ে নিবে স্বচ্ছকে। স্বচ্ছ তা দেখে হাসে। কিঞ্চিত ঝুঁকে গিয়ে সুহার কপালে আলতো করে ঠোঁট চোয়ালো সে। বিড়বিড় করে বলে, এভাবে রেগে চাইবে না। কলিজা কেমন করে আমার। মন বলে এই রাগী মুখটা দেখার জন্য হলেও মেয়েটাকে ধরে বেঁধে জীবনে রেখে দেওয়া উচিত। আমি আবার খুব ভালো নই, জেদি মানুষ ছোট থেকে। জেদ ছাপলে জোর জবরদস্তি করেই তোমাকে নিয়ে চলে যাব, নিজের করে রেখে দিব। আর এখন তো আরও নিশ্চিত যে তোমার মনে আমার জন্য এইটুকু হলেও অনুভূতি আছে সুহাসিনী। নয়তো শাড়ি পরে এখানে আসতে না। তো আমি শুধু কতটুকু আমার যাওয়া উচিত তা বুঝে নিতে এটা পরীক্ষা করেছি সুহাসিনী। নাও আই গট মাই অ্যান্সার। কথাগুলো একটানে বলেই স্বচ্ছ পা বাড়ায়, ঠোঁট গোল করে শীষ বাজায়। দুপুর 12টা। দাদাজান কার সাথে যেন ঘণ্টাখানেক আলাপ জুড়েছে। আলোচনার বিষয়বস্তু হলো সুহা। সুহাকে কোন পরিবারের পুত্রবধূ করা নিয়ে কথা বলা হচ্ছে, তাও স্বচ্ছকে শুনিয়ে স্বচ্ছ ধৈর্য সহিত
এতক্ষণ কথাগুলো শুনলেও এক পর্যায়ে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে পকেটে হাত গুটিয়ে একদম সোজা হয়ে দাঁড়ালো সুহার সামনে। সুন্দর করেই বলল, 5 মিনিট সময় আছে। তোমাকে নিচে যেতে বলেছে সুহাসিনী, এটা কিন্তু তোমার দাদাজানই বলেছে। সুতরাং 5 মিনিটে তৈরি হয়ে নাও, নয়তো দাদাজান রাগ করে বসবে আবার। সুহার বিশ্বাস হলো না যেন, কেমন করে তাকালো। 2 পা বাড়িয়ে দাদাজানের কাছে যেতে নিতেই স্বচ্ছ হাত আটকে দাঁড়ায়। ইশারায় সুহাকে কিছু বুঝাতেই রাহাও বলে উঠল, আরে হ্যাঁ, দাদা তো এইমাত্র আমাকে যেতে বলল। চল চল নিচে চল, দুজনকেই যেতে বলছে। স্বচ্ছ হাসে। সুহার সন্দেহ দূর করতে বলে ওঠে, বিশ্বাস হচ্ছে না? বললাম তো দাদাজান বলেছে। দাদাজান গাড়ি আনতে গেছে, তোমাকে নিয়ে বেরোবেন তো। দেরি হলে কিন্তু সমস্যা, দেরি হলে কিন্তু রেগে যাবেন। সুহা জানে দাদাজান দেরি করা পছন্দ করে না, কিন্তু তবুও খটকা লাগে তার। উপায় না পেয়ে সে নিচে গিয়েই দাঁড়ায়। স্বচ্ছ তখন হাসে। দাদাজানের কাছে গিয়ে বলে, হেই ভিলেন, দাদাজান, কথা ছিল 15 দিন। আমি কিন্তু 3 দিনের মধ্যেই আপনার নাতনির মতামত পেয়ে গিয়েছি। কিভাবে পেয়েছি তা বলবো না। এখন কথা হচ্ছে, এই যে আমার চোখের সামনে আমার বউকে পাচার করার ষড়যন্ত্র চলছে, এসব আমি সহ্য করব? মোটেও না। বউকে এখন নিয়ে যাব নিজের সাথে, তারপর একসাথে সংসার করব। হ্যাপি থাকুন। দাদাজান রেগে উঠলেন, এই ছোকরা, আমার সাথে শয়তানি দেখাচ্ছ? মেরে না আর ভেঙ্গে দিব। এত সহজ? যদি একটাও মায়ের দিন, তাহলে আপনার নাতনিকে ডিভোর্স দেওয়া তো দূর, সারা জীবন আঠার ন্যায় লাগিয়ে রাখবো। আপনার আশা তখন কিছুতেই পূরণ হবে না, বুঝলেন? কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল স্বচ্ছ। ভেতর থেকে শোনা যাচ্ছে দাদাজানের আগত স্বর। স্বচ্ছ হাসে। আপাতত তার কাজ হলো নিচে গিয়ে তার বউটাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া। আপাতত এটাই তার একমাত্র কাজ। সুহা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, সাথে অবশ্য রাহাও আছে। ভোর রাতে বৃষ্টি হওয়ার দরুন পরিবেশ শীতল ঠান্ডা। অন্যদিনের মতো রোদ ওঠেনি আজ। আবহাওয়া উত্তপ্ত নয়। সুহার কাছে পরিবেশটা ভালোই লাগলো। রাহার দিকে চেয়ে বলল,